গধূলি বিকেলটা অদ্ভুতভাবে চুপচাপ, যেন প্রকৃতি দিনের বিদায় অনুষ্ঠান দেখছে নীরবে। পাখিরা ঝাঁকেও ঝাঁকেও উড়ে যাচ্ছে পশ্চিম আকাশের দিকে, যেন দিনের ক্লান্তি বয়ে নিয়ে চলে যাচ্ছে। বাহিরে মৃদু ঠান্ডা বাতাসে মন ছুঁয়ে যাচ্ছে। বিন্দু ডান হাত কোমরে চেপে আলতো পায়ে হাঁটছে গার্ডেনে। অসম্ভব ভালো লাগছে বাহিরের নীরব প্রকৃতি। ঘরে বসে থাকতে থাকতে হাত পা যেন অচল হয়ে পড়েছে তার। হঠাৎ বিন্দু অর্ণকে দেখল পুলের পাশে বেঞ্চে বসা, মারিদের সাথে বসে কথা বলছে। বিন্দু ওষ্ঠযুগল মেলে মুচকি হেসে পা বাড়াল সেদিকে। খুবই ধীর তার চলার গতি, ভারী পেটটা নিয়ে একা একা চলাফেরা করতে পারে না বললেই চলে। উঠতে বসতে সবসময় একজন সঙ্গী প্রয়োজন পড়ে। যেটুকু হাঁটবে, হাত, পা, নাক, মুখ ফুলে ঢোল হয়ে গেছে। হাত পায়ে পানি জমেছে। পায়ে পানির জন্যই একটু বেশি অসুবিধা হয় চলাফেরা করতে। ডক্টর বলছে ডেলিভারির আগে এই ধরনের সমস্যা অনেক মায়েদের হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাসায় সবসময় ঝুমাটা লেগেই থাকে বিন্দুর সাথে, তবে অন্য বাসায় আসলে আর তার ডিউটি থাকে না। তখন সেই খেয়াল রাখে বিন্দুর। খাইয়ে দেয়া ওয়াশরুমে নিয়ে যাওয়া থেকে বিন্দুর গোসল করতে সাহায্য করে, তার পোশাক ধুয়ে দেওয়া সবকিছু নিজের হাতেই করে অর্ণ। প্রেগনেন্সির এই পুরো সময়টা বিন্দু একজন যত্নবান সুপুরুষের যত্নে মুগ্ধ হয়েছে বরংবার। এই যে রাত হলে বিন্দু ঘুমাতে পারে না, অর্ণ নিজের ঘুম হারাম করে বিন্দুর পা টিপে দেয়, আদর করে ঘুম পাড়ায়। এই কমাস যেন স্বপ্নের মতো ছিল বিন্দুর কাছে। জীবনের বেস্ট মুহূর্ত কেটেছে তার কর্নেল সাহেবের সাথে। এখন মরে গেলেও বোধহয় আর আফসোস হবে না। এতটাই যত্ন, এতটাই ভালোবাসা পেয়েছে। ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা না তুলেও যে কাউকে এতটা ভালোবেসে আগলে রাখা যায় জানত না মেয়েটি। তার জীবনে অর্ণ যেন এক স্বর্গদূত। বিন্দু গায়ে থাকা চৌড়া ওড়নাটা মাথায় শরীরে ভালো করে পেঁচিয়ে সাবধানে পা ফেলে আস্তে আস্তে এগোয়। মারিদ মুখ ফিরেছিল বিন্দুর দিকেই, তাই আগে তার চোখ পড়ল গুটি গুটি পায়ে হেঁটে আসা বিন্দুর পানে। সে অর্ণকে ইশারা করে তার পেছনে তাকাতে বলল। অর্ণ ঘাড় ঘুরিয়ে চাইল। অমনি তার হৃদয় কুঁচকে এল। চোয়াল শক্ত হয়ে দৃষ্টি বুনো হল। সে চট করে উঠে বড় বড় পা ফেলে এগিয়ে গেল বিন্দুর কাছে। বিন্দুর হাত ধরে তাকে আগলে নিতে নিতে বজ্রগম্ভীর গলায় ধমকে শুধাল। নিচে এসেছিস কেন স্টুপিড? আমি যেতাম না উপরে? একা একা এসেছিস? তোর সাহস তো কম নয়। বিন্দু ঠোঁট উল্টে তাকালো অর্ণর পানে, কাদো কাদো গলায় বলল। একা আসিনি তো, ঝুমা আপা দিয়ে গেছে। কতক্ষণ রুমে বসে থাকা যায় বলুন তো? বাহিরে কি সুন্দর হাওয়া। কিছুক্ষণ থাকি না প্লিজ? পেছনে থেকে মারিদ বলল। থাকুক না ভাই, আসুন ভাবি এখানে এসে বসুন। বিন্দু তো পারল না লাফিয়ে উঠতে। তবুও গাল ফুলিয়ে সে অর্ণর ওরের অপেক্ষা করে। অর্ণ নিঃশব্দে মেয়েটিকে হাত ধরে নিয়ে তার পাশে বসিয়ে দিল। বিন্দু হাস্যোজ্জ্বল মুখে মারিদকে বলল। তা কেমন আছেন ভাইয়া? ছেলের মা আর ছেলে ভালো আছে তো? মারিদ মাথা নেড়ে বলল। আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই। আপনার শরীরের অবস্থা কি? ওই যাচ্ছে। এখন আর দেখাই যায় না আপনাকে। মাঝে মাঝে তো তটিনী আপুকে নিয়ে আসতেও পারেন নাকি? বিন্দুর কথা শুনে মারিদ বলে। আসার ইচ্ছা থাকলেও সময় হয়ে উঠে না বিন্দু। তোমার আপু মেডিকেলে জয়েন করেছে, এখন ইন্টার্ন করতেছে। সে ব্যস্ত, আমি ব্যস্ত, একটু অবসর সময় পেলে ছেলেকে নিয়ে চলে যায়। আর আশা হয়ে উঠে না। মাঝে মাঝে তোমার খোঁজ খবর নেই অন্যর থেকে। তটিনী নিজেও বিন্দুর খোঁজ খবর নেয়। হঠাৎ মারিদ বলে উঠে। সম্পর্কটা আঠালো করার জন্য একটা উপায় আছে, কিন্তু ভাবি। কি উপায়? টিপটিপ করে তাকিয়ে জিজ্ঞেস করে বিন্দু। মারিদ বলে। আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে বেআইন হব, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও আসা যাওয়া থাকবে, সম্পর্ক ঠিক থাকবে। কি রাজি তো তুমি? গুড আইডিয়া। আমি 2 পায়ে রাজি ভাইয়া। মেয়ের জামাই আমি আপনার ছেলেকেই বানাবো। এক প্রকার লাফিয়ে উঠে বলল বিন্দু। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই বেচারি চুপসে গিয়ে বসে পড়ল। মারিদ আরও কিছুক্ষণ গল্প গুজব করে বিদায় নিল। পুরো সময়টা অর্ণ চুপচাপ বসেছিল। বিন্দু আর মারিদি বকবক করে গেল। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকায় বিন্দুর পেটে পিঠে ব্যথা এসে গেছে। পা দুটোও কেমন ঝিমঝিম করছে। অর্ণ বিষয়টা খেয়াল করে বলল। আসো একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগবে। অর্ণ হাত বাড়িয়ে দিতে বিন্দু তার হাতে হাত রেখে ভারী শরীরটা নিয়ে উঠে দাঁড়াল। অর্ণ নরম গলায় বলল। সাবধানে, ধীরে ধীরে হাঁটো। অর্ণ বিন্দুকে একপাশে জড়িয়ে ধরে হাঁটতে সাহায্য করে। দুজনে পিলপিল পায়ে গার্ডেনে হাঁটতে লাগল। কিছুক্ষণ কাটতেই বিন্দু হাঁপিয়ে উঠল, শরীর যেন ভেঙে এলো।
পা দুটোতে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। 10 মাসের ভারী পেট নিয়ে বিন্দুর জন্য হাঁটা ক্রমেই কষ্টকর হয়ে উঠল। হাঁপাতে হাঁপাতে কোমরে শক্ত করে হাত রাখল মেয়েটা। তার কণ্ঠে ক্লান্তি ঝরে পড়ল। আর পারছি না, হাত পা ভেঙ্গে চুরে আসছে। অর্ণ সঙ্গে সঙ্গেই মাথা ঝুঁকে শীতল গলায় শুধাল, বসবে একটু, পানি খাবে? দেখি বসো, আগে বিশ্রাম নাও, তাড়াহুড়ো করো না। বিন্দু ক্লান্ত চোখে হাসল, পানির তৃষ্ণা লাগলেও আর মুখ ফুটে বলল না। বললেই তো লোকটা ছুটে যাবে পানি আনতে। অর্ণকে কাজ ছাড়া করতে ইচ্ছে করছে না মেয়েটার। সেই সবেগে 2 দিকে মাথা নেড়ে রিনরিনে গলায় বলল, না, পানি খাবো না, আপনি বসুন, আমি ঠিক আছি। অর্ণ হাঁটু গেড়ে বসে বিন্দুর পেটে মুখ করে মাথা রাখল। কণ্ঠে মৃদু কম্পন, প্রতিনিয়ত তোর এই কষ্ট দেখতে আমার কষ্ট হচ্ছে পাখি। তোর এই যন্ত্রণার ভাগ নিতে না পারায় নিজেকে অসহায় লাগে। বুকের ভেতর যন্ত্রণা হয়, তোর এই কষ্টটা কেন ভাগ করা যায় না জান? অর্ণর গলায় অনুচ্চারিত শঙ্কার ছোঁয়া। বিন্দু বুকটা কেঁপে উঠল, যেন অজানা আশঙ্কা বুক চেপে ধরেছে। বিন্দু নীরবে অর্ণর মলিন মুখ পানে তাকাল। চোখে ক্লান্তি, অশ্রু আর অজানা ব্যথার ছাপ লুকানো। বিন্দু কাপা ঠোঁট নেড়ে কিছু বলতে নিয়েও থেমে গেল। কিছু মুহূর্তে ওভাবেই কেটে গেল। তারপর অর্ণর কাঁধে হাত রেখে কোমল গলায় বলল, কে বলেছে আমার এই কষ্টের ভাগ নিচ্ছেন না আপনি? আমার সাথে তো আপনিও রাত জাগেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসেও আমার খেয়াল রাখেন। মাঝরাতে উঠে রান্না করে আবদার পূরণ করেন। এগুলো কি ভাগ করে নেয়া নয়? আপনি এখন শুধু দোয়া করুন যাতে আমি আপনার প্রিন্সেসকে সুস্থ সবলভাবে আপনার কোলে এনে দিতে পারি। অর্ণ বিন্দুর 2 হাত টেনে এনে চুমু এঁকে দেয়, নরম গলায় বলে, আমার সমস্ত প্রার্থনায় তো তুইই আছিস পাখি। বিন্দু অর্ণর মাথার চুলে হাত চালাতে চালাতে রিনরিনে গলায় বলল, আমাকে রুমে নিয়ে চলুন কর্নেল সাহেব, এখানে আর থাকতে ইচ্ছে করছে না। বসে থাকতে কষ্ট হচ্ছে বিন্দুর, বুঝতে পারে অর্ণ। সে বিন্দুর ভারী শরীরটা কোলে তুলে পা বাড়াল বাড়ির ভেতরে। রাত এক রহস্যের আবরণও বটে। কারো কাছে তা নিঃসঙ্গতার সঙ্গী, কারো কাছে প্রেমের গোপন চিঠি, আবার কারো কাছে দীর্ঘশ্বাসের মতো এক অনুচ্চারিত গল্প। দিন যেমন জীবনের বাহিরের অংশ, রাত তেমনই হৃদয়ের অন্তরাল। এই রাত হলেই ব্যস্ততায় তাড়ানো শহরটাও ঘুমিয়ে পড়ে। একটানা বসে পড়তে পড়তে রুহির মেরুদণ্ড বেঁকে এলো। বিরক্ত হয়ে ঠাস করে বই বন্ধ করে ফেলল। শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। 6 মাসের পেটটা সামান্য উঁচু হয়েছে, ফিটিং জামাকাপড় এখন আর শরীরে লাগে না। বাসায় বসে প্লাজোর সাথে সাদির ঢিলা ঢালা টি-শার্ট পরে শরীরটাও আগের থেকে ভারী হয়ে গেছে। কলেজে যাওয়ার সময় উপরে বোরকা চাপিয়ে দেয় ব্যাস। সাদির কোনো সাড়াশব্দ না পেয়ে রুহি মাথা ঘুরিয়ে চাইল। লোকটা গালে হাত দিয়ে নিষ্পলক চোখে তাকেই দেখে চলেছে। যেটা দেখে রুহি কপাল গোটায়। অমন করে কি দেখো তোকে? সম্মোহনী গলায় বলে উঠল সাদি, চোখের পাতায় নরণও নেই। রুহি চোখ ছোট ছোট করে বলল, আগে দেখনি, এত দেখি তবুও মন ভরে না। ইস, ঘ্রম। মুখ ভেঙচি কাটল মেয়েটা। সাদি সেটা দেখে শব্দ করে হেসে ফেলল। রুহি উঠে দাঁড়াল, হেঁটে গেল খাটের কাছে। সাদি ধরে নিজের পাশে বসিয়ে দিল। রুহি মাথা রাখল সাদির প্রশান্ত বুকে। অর্ণর সুপারিশে ঢাকাতে ট্রান্সফার করেছে সাদি। দিনে বেশি সময় কাছে না থাকলেও দিনশেষে রাতে এই বুকটায় ঘুমাতে পারে, এতেই বড্ড শান্তি মেয়েটির। সাদি যতটা পারে রুহির খেয়াল রাখে। রুহিকে চুপচাপ থাকতে দেখে সাদি বলে, শরীর খারাপ লাগছে হাঁপানি রুগী? হুম, ছোট্ট করে জবাব দিল রুহি। সাদি রুহিকে আরও একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, বেশি খারাপ লাগছে? কি করলে ভালো লাগবে? ফুসকা খেতে নিয়ে যাবে? তাহলে ভালো হয়ে যাবে। সাদি চোখ কুঁচকে বলল, ফুসকা খেলেই শরীর মন ভালো হবে। রুহি ইনোসেন্ট মুখবিবর করে মাথা ঝাঁকায়। হ্যাঁ, কিন্তু এত রাতে যাবি কিভাবে? মা জানতে পারলে একটাকেও আস্ত রাখবে না। রুহি ভাবল সত্যিই তো রাত একটু বেশিই হয়েছে। এত রাতে ফুসকা পাওয়াও দুরূহ ব্যাপার। শুধু শুধু মায়ের বকা খাবে। সাদি তাকালো রুহির চুপসে যাওয়া মুখের দিকে, তারপর আচমকা বলে উঠল, ফুচকার শেল বা ফুসকা বানাতে যা যা লাগে, আছে না ঘরে? রুহি অবাক হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ, কেন? চল আজকে তোকে ফুচকা রেসিপি করে খাওয়াবো। কথাটা শোনা মাত্রই লাফিয়ে উঠল রুহি। সত্যি? ইয়েস। দোকানের মতো হয়তো পারফেক্ট হবে না, চলবে না? রুহি গদগদ হয়ে সাদির গলা জড়িয়ে ধরে তার গালে চুমু খেয়ে বলল, হবে না মানে? আলবাদ হবে।
তবে চল, বলতে বলতেই কোলে তুলে নিল রুহিকে। সিঁড়ি বেয়ে চলল কিচেনে। সাজেদা বেগম সারফারাজ এতক্ষণে হয়তো ঘুমিয়েও গেছেন। রুহিকে বসিয়ে দিয়ে সাদি নিজের কাজে লেগে পড়ল। রুহি হাত গুটিয়ে বসে থাকতে পারে না, সে উঠে বেশি করে ঝাল দিয়ে টক পানি রেডি করল। যদিও সাদি নিষেধ করেছিল, রুহি শোনেনি। একা একা কতক্ষণ ধরে বানাবে। এভাবেই দুজন মিলে ফুচকা রেসিপি তৈরি করে ফেলল। তারপর গোল করে দুজনে বসল টেবিলে। সাদি পাশে বসে তৈরি করে দিচ্ছে আর রুহি গপ গপ করে একটা একটা গিলছে। আহ, কি মজা, ভালো লাগছে। জানতে চাইল সাদি, জীবনে এসব করেছে নাকি কখনো। বাচ্চা বউকে খুশি রাখতে কত কি না করতে হচ্ছে। রুহি ফুচকা মুখে পুরে নিয়ে সবেগে মাথা নাড়ল। অনেক মজা হয়েছে। আমার লেফটেন্যান্ট জামাইয়ের হাতের ফুচকা রেসিপি, ভালো না হয়ে উপায় আছে। সাদি মুচকি হেসে বসে রইল, তৃপ্তি ভরা চোখে একদৃষ্টে দেখতে লাগল হাস্যোজ্জ্বল মুখে ফুচকা খেতে থাকা রুহিকে। রাতে বাসায় ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেল মেহেদীর। অফিসে কিছু জরুরি কাজের জন্য আটকে গিয়েছিল। রুমে এসে বৃষ্টিকে না দেখে ললাটে ভাঁজ পড়ল তার। ফ্রেশ না হয়েই রুম থেকে বেরিয়ে গেল বৃষ্টির রুমের দিকে। মেহেদীর ধারণাই ঠিক হলো বৃষ্টি নিজের রুমের বেকনিতে দাঁড়িয়ে আছে। মেহেদী গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, রুমে না গিয়ে এখানে কি করছিস মেঘদূতি? বৃষ্টি আনমনে আকাশ পানে চেয়েছিল, হঠাৎ কেমন কেঁপে উঠল। ঢোক গিলে বলল, কিছু না। কখন এলে? মেয়েটির কণ্ঠস্বর শুনে মেহেদীর কপালে ভাঁজ পড়ে। সে তড়িৎ বেগে নিজের দিকে ঘুরিয়ে নিল মেয়েটাকে। ফোকা ফোকা আলোটা ঠিক বৃষ্টির মুখে পড়তেই চমকে উঠল মেহেদী। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে বৃষ্টির। মেহেদী বৃষ্টির মুখটা দুহাতে তুলে অস্থির হয়ে বলল, এই বৃষ্টি, কি হয়েছে? কেঁদেছিস কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? বল আমাকে, কি হয়েছে, কাঁদছিস কেন? আর 5টা মেয়ের মতো সংসার নয় বৃষ্টির। তাকে কখনো কিছু নিয়ে কথা শুনতে হয় না। সংসার মা আর শাশুড়ি ঠিক সামলে নেয়, তাকে কোনো কাজে ডাকেও না। সে নিজেই মাঝে মধ্যে হাতে হাত লাগায়। মেহেদী তবুও অস্থির হয়ে পড়ে, কি হলো মেয়েটির যে কেঁদে কেটে চোখ মুখের বেহাল দশা করেছে। মেহেদীর আকাশ কুসুম ভাবনার মাঝেই হঠাৎ বৃষ্টি ভাঙ্গা গলায় বলে উঠে, আমি মনে হয় কখনো মা হতে পারব না মেহেদী। আকস্মিক এমন কথার কপালের মাঝখানে কয়েকটি ভাঁজ বাড়ে। অবাক হয়ে বলে উঠে মেহেদী, এসব কি হাবিজাবি বলছিস তুই? মা হতে পারবি না কেন? আজাইরা কথা। থামল মেহেদী পুনরায় বলল, হঠাৎ এ ধরনের কথা বলছিস কেন? আমরা তো এখনও বেবি নিয়ে কোনো প্ল্যানিং করিনি, বাচ্চা আসবে কি করে? তুই যে পিল নিস ভুলে গেছিস? বৃষ্টি ভেজা চোখে তাকালো মেহেদীর দিকে, অমনি 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেয়েটার মসৃণ গালদয় বেয়ে। মেহেদী ফের অস্থির হয়ে জিজ্ঞেস করল, এ কি কাঁদছিস কেন জান? বলবি তো নাকি? কিছু না বললে বুঝব কি করে আমি? আমি কখনো মা হতে পারব না। আবার সেই একই কথা। কাদার সাথে বাচ্চার কি সম্পর্ক মাথায় ঢুকল না ছেলেটির? তারা তো এখনও বেবি প্ল্যান করেনি, আসবে কি করে? কি আবোলতাবোল বকছে মেয়েটা। মেহেদী কিছু বলার আগেই বৃষ্টি বলে উঠে, তোমাকে না জানিয়ে গত 6 মাস ধরে আমি কনসিভ করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। আমি মনে হয় মা হতে পারব না। বৃষ্টির কথা বুঝতে পারে না মেহেদী, সে বলল, 1 মিনিট, 6 মাস ধরে ঔষধ খাচ্ছিস না বলছিস? বৃষ্টি মাথা নাড়ল দুদিকে। মেহেদী অবাক হয়ে বলে, আমি যে কিনে আনি, সেগুলো কি করিস? বৃষ্টি ভেজা গলায় বলল, ফেলে দেই। কি হো? অবাকের চরম পর্যায়ে মেহেদী। 6 মাস ধরে ঔষধ না, মেয়েটি ফেলে দিচ্ছে আর সে বুঝতেই পারেনি। বৃষ্টি বিষণ্ণ গলায় বলল, তুমি এত তাড়াতাড়ি বেবি চাও না দেখে লুকিয়ে লুকিয়ে ঔষধগুলো না খেয়ে ফেলে দিতাম। ভেবেছিলাম একবার কনসিভ করলে তুমি আর রাগ করবে না, অথচ এখনও কনসিভ করলাম না। নিশ্চয়ই আমাদের মধ্যে সমস্যা আছে। তুমি প্লিজ আমাকে একবার ডক্টর দেখাও। মেহেদী বৃষ্টির কথা অতটা গায়ে মাখল না। রুমে চলো, এ বিষয়ে পরে কথা হবে। বৃষ্টি মেহেদীর হাত ধরে অসহায় চোখে তাকিয়ে বলল, প্লিজ, সিরিয়াস ভাবে নেও কথাটা। আমার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নয়তো তুমি বলো এত মাসের মধ্যে কনসিভ করার কথা না। মেহেদী বৃষ্টির এই দৃষ্টি উপেক্ষা করতে পারে না। আরও বুকের ভেতর কেমন অস্থিরতা বাড়ল। সে আলতো করে বৃষ্টির চোখের পানি মুছে দিতে দিতে কোমল স্বরে বলল, বললেই কি বেবি হয়ে যায় বল? আচ্ছা, আমরা ট্রাই করব, তারপরেও যদি না হয় তখন ডক্টরের কাছে যাব। ঠিক আছে, এখন রুমে চল, টায়ার্ড লাগছে। মেহেদীর কথা শুনে চোখ মুছে ফেলল মেয়েটি।
মেহেদি সত্যিই বৃষ্টির কথাটা সিরিয়াস ভাবে নিয়েছে, এতেই নিশ্চিত মেয়েটা। তারপর জনেই রুমে চলে গেল। আগে থেকেই মেহেদির জন্য তোয়ালে টি-শার্ট ট্রাউজার রাখা ছিল বিছানায়। মেহেদি ফ্রেশ হতে চলে গেল, বৃষ্টি গেল তার জন্য খাবার আনতে। বৃষ্টি নিজেও খায়নি, মেহেদি ফ্রেশ হয়ে আসলে জনেই খাবার খেয়ে উঠল। খাওয়া শেষ করে মেহেদি স্টাডি রুমে গেল কিছু কাজের জন্য। আগামী কাল শুক্রবার, তাই অফিস ভার্সিটি কিছুই নেই। এই জন্যই অফিসের কাজটা সেরে রাখছে। বৃষ্টি এটো বাসন নিচে রেখে এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসল। চুল আছড়ে বেনি করে নিল, মুখে একটু ময়েশ্চারাইজার মেখে শুয়ে পড়ল বেডে। মেহেদি এলো কিছুক্ষণ পর, আলো নিভিয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়ল। বৃষ্টি পিঠ করে শুয়েছিল, মেহেদি তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আজকে থেকে শুরু করি। বৃষ্টি লজ্জায় গুটিয়ে গেল মেহেদির বুকের মধ্যে। যদিও মেহেদি এত তাড়াতাড়ি বেবি চাইছিল না, বৃষ্টির আবদার আকুলতা দেখে না করল না। মেহেদি বৃষ্টিকে আরও একটু শক্ত করে চেপে ধরল। বৃষ্টির ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল। বৃষ্টি সম্মোহিত হয়ে মেহেদির বুক খামচে ধরল। তারপর আবেশে হারিয়ে গেল দুজন পবিত্র প্রণয়ে। ধরিত্রে দুপুর নামল আগুনের মতো। সূর্যের হাতে ঝলসে দিচ্ছে পৃথিবীকে। এই দুপুরে বাতাসও গরম ধোয়ার মতো। যা ছুঁয়ে যায় তা যেন পুড়িয়ে দেয় নিঃশব্দে। তবু এই দগ্ধ দুপুরেরও এক অদ্ভুত সৌন্দর্য আছে। সময় দুপুর 12:47। ঝুমা দুপুরের রান্না করছে কিচেনে। বিন্দুর খুব খিদে লেগেছিল, তাই তাকে চাউমিন করে দিয়ে গেছে। লম্বা রেশমি ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে বিন্দু সেটাই বসে বসে খাচ্ছে। অর্ণ গিয়েছে কোথাও, হয়তো নিচে গিয়েছে। সে বিন্দুর সাথে থাকার জন্য, তার খেয়াল রাখার জন্য আগে ভাগেই 15 দিনের ছুটি নিয়েছে। মীরাও বিকালে আসছে, বিন্দু সুস্থ হওয়া অবধি মেয়ের কাছে থাকবেন। যদিও আরও আগেই আসতে চেয়েছিলেন, ওদিকে সাজ্জাদ রেজাকে রেখে আসতে পারছিলেন না। ভদ্রলোকের এখন কাজের চাপ নেই, তাই মীরা আসতে পারছে। অর্ণ রুমে এসে দেখল বিন্দুর খাওয়া শেষ। সে নরম গলায় জিজ্ঞেস করল, আর একটু খাবে এনে দিব? আমাকে কি আপনার রাগঝুসে পেটুক মনে হয়? তেতে উঠে বলল মেয়েটা। অর্ণ বিন্দুর কথা গ্রাহ্য করে না। বিন্দুর মুড সুমিং হয়, সাধারণ বিষয় নিয়েও রেগে যায়, ঘাড় তোত্তারামি করে। অর্ণ শীতল গলায় শুধাল, আমি কখন বললাম তুই পেটুক? বিন্দু চোখ পাকিয়ে বলল, তাহলে খেয়ে উঠার পর আবার খেতে বললেন কেন? আমি কি খালি খাই খাই করি? তুই পেটুক হবি কেন? পেটুক তো আমার প্রিন্সেস, সারাদিন খাবো খাবো করে। বিন্দু চোখ পাকিয়ে তাকায়। অর্ণ ঠোঁট এলিয়ে হাসল, ঝুঁকে বিন্দুর ললাটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, জুম্মার নামাজ আদায় করে আসি, কিছু লাগবে তোমার? অসুবিধা থাকলে বলো, ঘরে বসে নামাজ আদায় করে নিব। গেট পেরোলেই মসজিদ, ঘরে বসে জুম্মার নামাজ কেন পড়বেন? আমি একদম ঠিক আছি, গোসল তো করিয়ে দিয়েছেনই, এখন শুধু নামাজটা পড়ব। আপনি যান, কিছুর প্রয়োজন হলে ঝুমা আপা তো আছেই। অর্ণ ধবধবে সাদা পাঞ্জাবি আর টুপি পরে, বিন্দু মুগ্ধ চোখে তাকিয়ে রইল। অসম্ভব সুন্দর আর চিত্তাকর্ষক লাগছে অর্ণকে। অর্ণ রেডি হয়ে বিন্দুর মাথায় হাত বুলিয়ে এপাশ ওপাশ করে ফের চুমু এঁকে দিল বিন্দুর দুই গালে। স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধাল, সাবধানে থাকবি পাখি। মাথা নেড়ে সায় দেয় বিন্দু। অর্ণ রুম থেকে বেরিয়ে গেল। বিন্দু উঠে একটু ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে। সকাল থেকেই শরীরটা কেমন যেন লাগছে বিন্দুর। পেটের ভেতর হালকা হালকা ব্যথা করছে। গুরুত্ব দেয় না মেয়েটি, আর না সে কাউকে বলল। বিন্দু মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারে না, তাই সে চেয়ারে বসে নামাজ আদায় করে। আস্তে আস্তে গিয়ে অজু করে এসে সালাদটা কোনো রকম আদায় করে নিল। অসহ্য লাগছে তার, শরীরটা যেন ভেঙে চুরমার করে যাচ্ছে। প্রথম দিকে মনে হয়েছিল এটা সামলানো যায়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই ঢেউ বেড়ে তীব্র চাপ ও জ্বালায় রূপ নেয়, যা হঠাৎ বুক এবং কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে। পেটে ব্যথায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিন্দু কোনো রকম চিৎকার করে উঠল, ঝুমা আপা! ঝুমা সব কিছু গুছিয়ে গোসল করে কেবলমাত্র বেরিয়েছে। আকস্মিক বিন্দুর চিৎকার শুনে দৌড় দিল বিন্দুর রুমে। গিয়ে দেখল বিন্দু বিছানায় শুয়ে পেটে ব্যথায় ছটফট করছে। ঝুমা দিশেহারা হল, বিন্দুর যে লেবার কন্ট্রাকশন উঠেছে বুঝতে বাকি রইল না তার। আর এতেই যেন আরও দিশেহারা হল সে। অর্ণ এখনও মসজিদ থেকে ফেরেনি, বাসায় আর কোনো সদস্য নেই। এখন কি করবে সে? ঝুমা দিশেহারা হয়ে বিন্দুর ফোন থেকে অর্ণকে ফোন করে, পরাপর একাধিক বার ফোন দেয়,
অর্ণ ধরবে কি করে। ফোন সাইলেন্ট, জুম্মার জামাত তো এখনও শেষই হয়নি। ঝুমা মীরাকে কল করল। ভদ্রমহিলা খবরটা শোনার সঙ্গে সঙ্গেই সেভাবেই বাসা থেকে বেরিয়ে গেলেন। তার আসতে আসতে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে। বিন্দু কাপা কাপা গলায় বলল, আমার কর্নেল সাহেবকে খবর দাও আপা, তার পাখি মরে যাচ্ছে। ঝুমা বড্ড অসহায় বোধ করে। বিন্দু অসহ্য নিয়ন্ত্রণহীন ব্যথায় নিঃশ্বাস নিতে পারছে না। অর্ণ এমন সময় বাসায় প্রবেশ করে, উপর থেকে বিন্দুর তীব্র আর্তনাদ শুনতাই থমকাল। 1 সেকেন্ডও দেরি না করে ছুট লাগাল ওপরে। রুমে ঢুকতেই তার দেহটা শূন্য অনুভব করল। তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে বিন্দু। পাশেই বসে অসহায়ের মতো কাঁদছে ঝুমা। অর্ণ বিন্দুর এমন অবস্থা দেখে হতবিহ্বল হল। তার দুনিয়াটাই যেন থমকে গেল। সে ছুটে গিয়ে বিন্দুর মাথাটা বুকের সঙ্গে চেপে ধরল। ঘেমে নিয়ে একাকার বিন্দু, নাক মুখ ব্যথায় জর্জরিত। অর্ণকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা। আমাকে বাঁচান কর্নেল সাহেব, আমি মরে যাচ্ছি। অর্ণ বিন্দুকে কোলে তুলে নিতেই দ্বিতীয়বার চমকাল। বেবিথলির পানি ফেটে বিছানা ভিজে গেছে। অর্ণ বিন্দুর ভারী শরীরটা নিয়ে বাসা থেকে ছুটে বেরিয়ে যেতে যেতে বলল, কিচ্ছু হবে না তোর পাখি, ভয় নেই, আমি আছি তো। একটুখানি ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। অর্ণ বিন্দুকে শক্ত করে আঁকড়ে ধরে ছুটে। আজকে আর বিন্দু আবেশে তার কর্নেল সাহেবের গলা জড়িয়ে ধরল না। স্বামীর কোলেই ব্যথায় ছটফট করতে লাগল। ফ্ল্যাটের নিচ তলায় এক দম্পতি থাকেন। ভদ্রলোক কেবলমাত্র নামাজ শেষ করে গেট পেরিয়ে ভিতরে ঢুকছে। অর্ণর কোলে বিন্দুর অবস্থা দেখে সে এগিয়ে এসে তড়িঘড়ি করে অর্ণর গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসল। সেই নিজেও একজন সেনা কর্মকর্তা, অর্ণর আন্ডারে কাজ করে। স্ত্রী নিয়ে এখানে থাকে। অর্ণ বিন্দুকে নিয়ে পেছনের সিটে উঠে বসে। ঝুমাও তাড়াতাড়ি ড্রাইভারের পাশে উঠে বসতে গাড়ি টান দেয় তীব্র গতিতে। অর্ণ বিন্দুকে সিটে শুইয়ে দিয়ে তার শরীরটা সহ মাথাটা চেপে ধরল বুকের সাথে। হসপিটালের দূরত্ব 5 মিনিটের বেশি না, অথচ এই মুহূর্তে মনে হচ্ছে 1000 মাইলের দূরত্ব। ডক্টর ফারহানা পারভিনকে আগে থেকেই ইনফর্ম করে দিল অর্ণ। শুক্রবার দেখে তিনি আজকে ছুটিতে ছিলেন। অর্ণর জরুরি সংবাদ পেয়ে কোয়ার্টার থেকে বেরিয়ে ওটি রেডি করলেন। গাড়ি হসপিটালের সামনে থামতেই অর্ণ বিন্দুকে নিয়ে দ্রুত এগুচ্ছে ওটির অভিমুখে। 2 জন নার্স আগে থেকেই স্ট্রেচার রেডি করেছিল। অর্ণ বিন্দুকে সেটার উপর শুইয়ে দিয়ে দিল। ব্যথায় ভয়ে বিন্দুর মুখশ্রী ফ্যাকাশে হয়ে গেছে। তাকে ভেতরে নিতে নিলেই সে অর্ণর হাতটা শক্ত করে চেপে ধরল। থরথরিয়ে কাঁপছে নাজুক হাতখানা। কান্নার মিশ্রণ চোখে তাকিয়ে কাপা গলায় বলল, আমাকে ফেলে যাবেন না কর্নেল সাহেব, আমার ভয় লাগছে। আমি মরে যাব কিন্তু। অর্ণ বিন্দুর মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়, ভরসা সহিত বলল, আমি তোর পাশেই আছি জান, কোথাও যাচ্ছি না আমি। অর্ণ বিন্দুর হাত ছাড়ল না। বিন্দুকে ওটিকে নেয়া হল। তীব্র ব্যথায় গলা কাটা মুরগির মতো ধরফর করছে বিন্দু। ঘামে ভিজে চুপচুপে হয়ে আছে। তীব্র ব্যথায় মেয়েটির চোখ মুখ লাল থকথকে হয়ে আছে। বিন্দুর মনে হচ্ছে শরীর থেকে আত্মাটা বেরিয়ে যাচ্ছে। সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল সে। উদ্ধৃতি চিহ্ন আল্লাহ গো, আর পারছি না। হার মেনে চোখ বুজে ফেলল মেয়েটি। অর্ণ বিন্দুর হাত শক্ত করে চেপে ধরে। তার দৃষ্টি স্থির, গম্ভীর, মুখটা অতিরিক্ত থমথমে। ডক্টর ফারহানা পারভিনকে বলল, ওকে সিজারিয়ান ডেলিভারি করান ডক্টর। কষ্ট করার দরকার নেই। রিল্যাক্স মিস্টার শেখ, ডেলিভারির সময় একেবারে আসন্ন। জরায়ু সম্পূর্ণ খোলা এবং শিশুটি জন্ম নেওয়ার জন্য প্রস্তুত। আপনি ধৈর্য ধরুন, আপনার ওয়াইফকে সাপোর্ট করুন, তার সাহস যোগান। সে উইক হয়ে যাচ্ছে। উপরের শক্ত থাকলেও কাতর এক ঢোক গিলল অর্ণ। বিন্দু বাচ্চাদের মতো কেঁদে বলে উঠল, আমি আর সহ্য করতে পারছি না কর্নেল সাহেব, আমার রুহুটা বেরিয়ে যাচ্ছে। মরে গেলাম আমি, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার প্রিন্সেসকে আপনার কোলে তুলে নিতে পারলাম না। অর্ণ উপরে নদীর জলের মতো শান্ত থাকলেও ভেতরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ধ্বংস বয়ে চলেছে। বিন্দুর এই কষ্ট সহ্য করতে পারছে না সে। তারপর আবার মেয়েটির এমন কথায় তার কলিজায় কম্পন সৃষ্টি হয়েছে। সে ঢোক গিলে চাপা ধমক দিল, এইসব বাজে কথা বলছো কেন? কিচ্ছু হবে না, আমি আছি না। অর্ণ বিন্দুর কপালে একটা চুমু দিয়ে ফের কোমল গলায় শুধাল, জান, আমি আছি তো জান, একটুখানি ধৈর্য ধর। আর একটু সময় কষ্ট সহ্য কর, একটু পরেই তোর কোলে আমাদের সন্তান আসবে। ওকে দেখতে চাস না তুই?
বিন্দু ঠোঁট কামড়ে দুই দিকে মাথা নেড়ে ক্রান্দর্ত ভেঙ্গুর গলায় বলল, আমি পারছি না, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি। আমার জানটা বেরিয়ে যাচ্ছে, মরে যাব আমি। অর্ণ বিন্দুর কপালে কপাল ঠেকিয়ে মোলায়েম সুরে শুধায়, এভাবে বলিস না পাখি, বুক কাঁপে আমার। তোর কিছু হলে পৃথিবীর বুক থেকে আরও একটা নক্ষত্র ধসে পড়বে, অস্তিত্বহীন হয়ে যাব আমি। আমার জন্য, শুধু আমার জন্য একটু কষ্ট কর, প্রমিস করছি আর কখনো কষ্ট পেতে দিব না। স্বামীর আবেগ মাখানো বাণীটুকু শুনে বিন্দু চোখ বন্ধ করে ফেলল, নিজেকে ধাতস্থ করতে চেয়ে মনে সাহস সঞ্চয় করতে চাইল। নিজের জীবন উৎসর্গ করে হলেও তার কর্নেল সাহেবকে প্রিন্সেসের মুখ দেখতে চায় সে। কিন্তু বললেই কি হয়ে যায়? মা হওয়াটা কি এতই সোজা? মা শব্দটি যতটা ছোট, মা হওয়াটা ততটাই কঠিন। মৃত্যুর লড়াই করে যাচ্ছে বিন্দু, অর্ণর মনে হচ্ছে তার কলিজা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। এত কষ্ট মা হতে। বিন্দুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘণ্টা পেরিয়ে যাচ্ছে, সন্তান প্রসব হচ্ছে না। এক পর্যায়ে হাত পায়ে কাঁপুনি দিয়ে খিঁচুনি উঠে যায় মেয়েটির। বিচলিত হয়ে পড়ে অর্ণ, বিন্দুর গালে আলতো চাপড় মেরে কম্পিত গলায় ডাকল, পাখি, এই পাখি, প্লিজ তাকা আমার দিকে, প্লিজ তাকা, ভয় পাচ্ছি কিন্তু জান। বিন্দু জ্ঞান হারায়নি, মস্তিষ্ক সক্রিয় আছে, দরুণ অর্ণর অস্থির কণ্ঠস্বর তার কর্ণচোগরে পৌঁছিয়েছে। বিন্দু নিভু নিভু চোখ খুলে তাকালো স্বামীর দিকে, ওই ধূসর তীক্ষ্ণ দৃষ্টিতে এই প্রথম দেখল অসহায়ত্ব, ব্যাকুলতা, গম্ভীর মুখে কেমন অস্থিরতার ছাপ। লোকটি তাকে হারানোর ভয় পাচ্ছে? সে কাপা কাপা হাত বাড়িয়ে দিল স্বামীর দাড়িযুক্ত মুখশ্রীতে। নিস্তেজ গলায় বলল, মা হতে এত কষ্ট কেন কর্নেল সাহেব? আমি যে আর সহ্য করতে পারছি না। অর্ণ অসহায় চোখে তাকালো বিন্দুর ব্যথাতুর মুখশ্রীর পানে। নিজেকে বড্ড ব্যর্থ মনে হচ্ছে। তার বুক চিরে বেরিয়ে এলো অসহায়ত্ব আর্তনাদ। প্রিয়তমাকে মরণ যন্ত্রণায় ছটফট করতে দেখেও কিচ্ছু করতে পারছি না আমি, এর থেকে অসহায়ত্ব আর কিছু আছে? আমি একটা ব্যর্থ হাজব্যান্ড, ওর সমস্ত যন্ত্রণা লাগব করে দাও আল্লাহ, ওর সব যন্ত্রণা আমায় দাও। আমি সহ্য করতে পারছি না ওর মৃত্যু যন্ত্রণা, মরে যাচ্ছি আমি। এই আর্তনাদ, এই আকুতি ব্যাকুলতা আল্লাহর কাছে করল অর্ণ। পৃথিবী শুনতে পেল না সেটা। সে বিন্দুর চোখের পানি মুছে দিয়ে বিন্দুর কপালে ঠোঁট ছোঁয়ায়, তারপর মেয়েটির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। ইউ আর মাই এক্সিস্টেন্স, মাই হার্টবিট, প্লিজ ডোন্ট লিভ মি। আই লাভ ইউ এ লিটল টু মাচ। একটু ধৈর্য ধর, পুশ করে যান। বিন্দুর কর্ণচোগর হল স্বামীর ভালোবাসার স্বীকারোক্তি। এই প্রথম লোকটা মুখে ভালোবাসার কথা স্বীকার করল। বিন্দুর চোখ ভিজে আসে, কিন্তু সেটা আনন্দ আর ভালোবাসার অশ্রু। যন্ত্রণার মাঝেও হৃদয়টা যেন হালকা হয়ে গেল, মনে হয় সে একা নয়, তার পাশে তার সবচেয়ে কাছের মানুষটি আছে। মনে হয় সব কষ্ট সার্থক, কারণ যে মানুষটিকে সে ভালোবাসে, সেও তাকে ঠিক ততটাই ভালোবাসে। বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে বিন্দুর, যেন ভালোবাসার এই শব্দগুলো তার জন্য শক্তি আর সাহস হয়ে দাঁড়াল। যন্ত্রণার মুহূর্তেও সে স্বামীর ভালোবাসায় আশ্বস্ত, নিরাপদ আর পূর্ণতা অনুভব করল। বিন্দুর ঠোঁটে ফুটে উঠল এক চিলতে সুখের হাসি, সে কষ্ট গিলে ফিসফিস করে বলল, আমিও আপনাকে ভালোবাসি নিম পাতার বড়ি, খুব বেশিই ভালোবাসি। ততক্ষণে মীরা চলে আসে হসপিটালে। ঝুমা ওটির সামনে দাঁড়িয়েছিল। ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে এসে দাঁড়ালেন, অস্থির গলায় জিজ্ঞেস করলেন, কোথায় আমার মেয়ে, এখন কি অবস্থা? ওটিতে আছে, আপনি বসুন বড়মা। ভাইজান ভেতরে আছে বিন্দুর কাছে। কান্নাকাটি করো না মীরা, আল্লাহকে ডাকো, সব ঠিকঠাক হবে ইনশাআল্লাহ। মীরাকে সান্ত্বনা দিয়ে সাজ্জাদ রেজা ওটির সম্মুখে বেঞ্চে বসলেন। একে সাদি রুহি, সাজেদা বেগম, বৃষ্টি মেহেদি সবাই ছুটে এসেছে। খবর পেয়েই সবাই ছুটছে। তারা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করল। অর্ণ মেয়েটির চোখের দিকে তাকিয়ে রইল। কলিজা কাঁপছে তার, তাণ্ডবে ধ্বংস হয়ে যাচ্ছে সে। এই ছোট্ট, বোকা নিরীহ মেয়েটির মধ্যে লুকিয়ে আছে তার প্রাণভোমরা। একজন মা কতটা কষ্ট করে সন্তানের মুখে মা ডাকতে শোনে। তার হৃদয়, তার আত্মা, প্রতিটি রক্তকণিকা যন্ত্রণায় ভরে ওঠে। আর একজন পুরুষ, সে যদি কখনো নিজের স্ত্রীকে সেই মুহূর্তে পাশে না পেত, হয়তো এই ধ্বংসাত্মক সুন্দর যন্ত্রণার মাত্রা বুঝত না। ইস, এই কষ্টটার একটু ভাগ যদি সে নিতে পারত। মেয়েটির ব্যথা সহ্য হচ্ছে না। অর্ণ মনে করছে সে নিজেই দোষী।
কেন শুনল সে মেয়েটির কথা, কেন থামাতে পারল না। বিন্দু সর্বশক্তি দিয়ে লড়ছে, শরীর ছটফট করছে, চোয়াল শক্ত করে নিজের হাত নিজেই কামড়ে ধরেছে। অর্ণ তার কপালে আলতো চুমু দিল, এখনো চোখ সরায়নি। তারপর বিন্দুর মুখ থেকে হাত সরিয়ে মেয়েটির হাতে নিজের হাত ধরিয়ে দিল। মেয়েটির হুঁশ নেই, সেই হাত কামড়ে ধরল, যেন কষ্টের এক অংশ সেই হাতের দিকে সরে গেছে। বিন্দুর ধারালো দাঁতের পিষে অর্ণর হাতে সূক্ষ্ম রক্তফোঁটা বেরোল, কিন্তু অর্ণর চোখে কোনো রিয়াকশন দেখাল না। সে দেখছে তার অস্তিত্ব, তার অংশকে পৃথিবীতে আনতে এই ভীতু কোমল নারী যে নিজেকে পৃথিবীর সবচেয়ে সাহসী, সবচেয়ে শক্তিশালী রূপে গড়ে তুলেছে, তাকে সন্তানের মুখ দেখানোর জন্য। এটাই তার জীবনের চরম, অবিস্মরণীয় মুহূর্ত। প্রায় 2 ঘণ্টার যন্ত্রণা অবসান ঘটল সদ্য জন্ম নেয়া বাচ্চার কান্নায়। থমকালো অর্ণ, সদ্য জন্ম নেওয়া বাচ্চার চিকন কান্নার সুর নাড়িয়ে দিলে তাকে। কংগ্রাচুলেশনস স্যার, আপনার কন্যা সন্তান হয়েছে। নিন, আপনিই আগে কোলে নিন। ডক্টর ফারহানা পারভিন হাসুজ্জ্বল মুখে রক্তমাখা ছোট্ট শিশুটিকে তোয়ালে দিয়ে পেঁচিয়ে আলতো করে মুড়িয়ে অর্ণর দিকে বাড়িয়ে দিল। অর্ণর পুরো শরীর থরথর কাঁপছে, শক্তপোক্ত হাতও যেন নিজেকে ধরে রাখতে পারছে না। গলাটাও মরুভূমির ন্যায় শুকিয়ে গেছে। বিন্দুর এই কঠিন মুহূর্তে সে হঠাৎ জবানহারা মনে হচ্ছে, বাকরুদ্ধ, অচেতন। শীতের ন্যায় কাঁপা হাত বাড়িয়ে অর্ণ ছোট্ট দেহটি নিজে হাতে তুলে নিল। বিড়বিড় করে আওড়াল, তোমার আগমন আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। অর্ণ তাকিয়ে রইল সদ্য জন্ম নেয়া শিশুর পানে, এতটাই ছোট্ট দেহটা, মনে হচ্ছে হাতের ফাঁক দিয়ে পড়ে যাবে। শিশুটা বক্ষের কাছে আনার সঙ্গে সঙ্গে শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল সুঠাম দেহে। শক্ত হাতটা কাঁপছে। এমন অনুভূতি কেমন? বুদ্ধিদীপ্ত চোখ জোড়া নবজাতকের দিকে। কি থকথকে রক্তিম সফেদ ত্বক, রক্তজবার ন্যায় লাল ঠোঁট। হাত উঁচিয়ে নবজাতকের কোমল গালে ঠোঁট ছোঁয়াল সে। আবেশে চোখ বন্ধ করে ফেলল অর্ণ। এটা তার রক্ত, তার অস্তিত্বের অংশ। অর্ণর পরনে এখনও সেই সাদা পাঞ্জাবি, সদ্য জন্ম নেয়া শিশুর শরীর থেকে ছোপ ছোপ রক্তের দাগ লেগে যায় পাঞ্জাবিতে। ছোট্ট শিশুটিকে গভীরভাবে চোখে চোখ রেখে পর্যালোচনা করল, তারপর দৃষ্টি সরিয়ে বিছানায় জ্ঞান হারানো ভীতু নারীর দিকে তাকাল। হঠাৎই তার বুকের ভেতরে এক অদ্ভুত চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল। শিশুটিকে নিজের বক্ষের সঙ্গে আঁকড়ে ধরে, মেরুদণ্ড ঝুঁকে মেয়েটির নিস্তেজ ফ্যাকাশে মুখে অজস্র চুমু এঁকে দিল। অর্ণ বাবুকে নিয়ে বেরিয়ে আসতেই সবাই ছুটে গেল তার কাছে। সবগুলো মাথা একসঙ্গে গোল হল শিশুটিকে দেখার জন্য। সবার আগে দাদার কোলে তুলে দিল অর্ণ, সে আবার মীরার কাছে দিলেন। ভদ্রমহিলা নাতিকে কোলে নিয়ে ডুকরে কেঁদে উঠলেন, ভাঙ্গা স্বরে জিজ্ঞাসা করলেন, আমার মেয়ে কেমন আছে অর্ণ? ইনশাআল্লাহ ভালো, একটু পরে কেবিনে দিচ্ছে। স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধাল অর্ণ। বাবু নিয়ে কারাকারি বেঁধে গেল। একবার বৃষ্টি নিচ্ছে তো একবার রুহি নিচ্ছে। মেহেদি বেচারা ভয়ে ধরছে না পাছে পড়ে না যায় তাই। রুহি বাবুটাকে কোলে নিয়ে সাদির কাছে গিয়ে বলল, তুমি ওকে কোলে নিবে না? তোমাদের জন্য ভাগে পাচ্ছিলাম কই। সাদির কথা শুনে রুহি হাসল। সাদির কোলে তুলে বাড়িয়ে দিলে সে খুবই সাবধানে ছোট্ট শিশুটিকে আগলে নিল। জনেই গভীর চোখে তাকিয়ে রইল বাবুর দিকে। রুহি বলে উঠল, ওকে কার মতো দেখাচ্ছে বলো তো? সাদি ভালো করে তাকিয়ে বলল, দেখতে তো আস্ত বিন্দুর মতোই লাগছে। তুমি কচু দেখছ? বিন্দুর মতো শুধু চোখ দুটো আর ঠোঁটটা, বাকি সব ভাইয়ার মতো হয়েছে, তাই না মা? সাজেদা বেগম সায় দিয়ে বলল, হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে বড় হলে এমন থাকবে না। ওর মতোই হয়েছে শর্ত, আমার কাছে দে। বলতে বলতেই বাবু কেড়ে নিল বৃষ্টি। রুহি ঠোঁট ফুলিয়ে দিল। সাজ্জাদ, রেজা আর মীরা হাসলেন, তারা একটু ভাগেই পাচ্ছে না নাতনিকে। সাদি রুহির কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলল, আমাদের বাবু কবে আসবে জান? আমার যে আর তোর সইছে না। রুহি নিজের পেটের উপর হাত রেখে বলে, এই তো আর 3 মাস, তারপরই ও আমাদের কোলে থাকবে। আমরা ওকে স্পর্শ করতে পারব। সাদি সবার অগোচরে মেয়েটির পেটে হাত বুলিয়ে বলে, তাড়াতাড়ি চলে আসো সোনা, উই আর ওয়েটিং ফর ইউ। বৃষ্টির কোলে ছোট্ট নবজাতকের পানে পলকহীন চোখে তাকিয়ে রইল মেহেদি। বৃষ্টি বলল, নিবে একটুখানি? মেহেদি অসহায় চোখে তাকিয়ে বলল, আমার ভয় লাগছে, কি ছোট্ট যদি পড়ে যায়। বৃষ্টি মেহেদির কথা শুনে হাসল, তারপর মেহেদির কোলে ধরিয়ে দিতে দিতে বলল, 2 হাত সামনে মেলে ধরো, আমি কোলে নিয়েছি আর তুমি পারবে না।
মেহেদি কম্পিত হাতে বাবু কোলে নিয়ে ছোট্ট কপালে ঠোঁট ছোঁয়ায়। আমাদেরও এমন একটা বাবু হবে, তাই না মেহেদি? মেহেদি বলল, আল্লাহ যখন চাইবে অবশ্যই আসবে। বিন্দুকে কেবিনে দেয়া হয়েছে। সবার আগে অর্ণ গেল ভেতরে। শুভ্র বেডে শুয়ে আছে বিন্দু, চোখ দুটো বন্ধ। অর্ণ পাশে মাথার কাছে বসে ঝুঁকে বিন্দুর ললাটে ঠোঁট ছুঁয়ে দিল। কপালে উষ্ণ ঠোঁটের অস্তিত্বে পেয়ে চোখ মেলে তাকালো বিন্দু। অর্ণকে দেখে নীরবে নিঃশব্দে কফটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণ থেকে। অর্ণ বিন্দুর চোখে পানি জিভ দ্বারা চুষে নিয়ে বিন্দুর ঠোঁটে আঁকড়ে ধরে। অশান্ত চুমু খায়। এতক্ষণ ধরে বড্ড ছটফট করছে সে, তার মানসিক শান্তির প্রয়োজন। আর সেটা এই মেয়েটির কাছেই আছে। মেয়েটির সংস্পর্শ সব অস্থিরতা ক্লান্তি দূর করে যায়। বিন্দু নিস্তেজ হয়ে শুয়ে থেকে শুধু অনুভব করল, শক্ত খোলসে ঢেকে থাকা লোকটাকে আজকে প্রথমবারের মতো ভেঙে পড়তে দেখেছে। বিন্দু আলতো করে হাত রাখল অর্ণর পিঠে, একটা গাঢ় চুম্বন করে বিন্দুর পুরো মুখে চুমু এঁকে দেয়, মাথাটা তুলে চেপে ধরল বুকের সাথে। অর্ণর হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে ছুটে চলেছে। বিন্দু বুঝতে পারছে এই কঠিন লোকটা তার জন্য অস্থির হয়ে আছে। নীরবতা ভেঙে বিন্দু বলল, আমি ঠিক আছি তো, দেখুন। একদম সুস্থ আছি, দেখুন আপনি। বলতে বলতেই অর্ণর বুক থেকে সরে যেতে চাইলে অর্ণ বলল, এভাবেই থাক যান, আমার অশান্ত কলিজাটা শান্ত হোক। বিন্দু নড়ে না, সেভাবেই স্বামীর বুকে পড়ে রইল কিছু মুহূর্ত। আমি ভেবেছিলাম আর আপনাকে দেখতে পারব না, মরে যা। বাকিটুকু সম্পূর্ণ করার আগেই অর্ণ মেয়েটির ঠোঁটে তর্জনী আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, হুশ, এমন কথা মুখেও আনবি না পাখি। নেক্সট টাইম কিন্তু সহ্য করব না। তুই আমার আত্মা, আত্মা ছাড়া শরীর বাঁচে? অর্ণর পরনে এখন কালো রঙের টি শার্ট আর ট্রাউজার, সাদি এনে দিয়েছে। অর্ণর ধূসর চোখজোড়া কেমন রক্তিম হয়ে আছে। বিন্দু স্বামীর বুকে মুখ গুজে নীরবে অশ্রু বিসর্জন দিল। নার্স প্রবেশ করল বাবুকে কোলে নিয়ে। এসে বলল, সরি স্যার, একটু বাহিরে যাবেন, বাবুকে ফিডিং করাবো। অর্ণ বিন্দুকে ছাড়ল না বুক থেকে, শুধু থমথমে গম্ভীর গলায় শুধাল, আপনি যান, আই উইল হ্যান্ডেল ইট। মেয়েটা একটু থতমত খেয়ে নবজাতকে অর্ণর কোলে তুলে দিয়ে চলে গেল। অর্ণ বিন্দুর কোলে দিল বাবুকে। মেয়েকে কোলে নিয়ে তার কপালে গালে মুখে অজস্র চুমু এঁকে দিল বিন্দু। শিশুটাকে বুকে মধ্যে জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। অর্ণ মা মেয়েকে দেখল চুপচাপ বসে। বাচ্চাটা গলা উঁচিয়ে কান্না শুরু করে দিতেই বিন্দু অর্ণর পানে কাদো কাদো চোখে তাকাল। ওর মেবি খিদে পেয়েছে, তুমি উঠে বসতে পারবে? বিন্দু দুদিকে মাথা নাড়ল। পায়ের দিকে শক্তি পাচ্ছে না, এখনও হাত পা কাঁপছে। অর্ণ আধশোয়া বিন্দুকে ভালো করে শুইয়ে দিয়ে বাবুকে ফিডিং করতে সাহায্য করল। বিন্দুর ফুটবল কম্পিত শরীরটা কেমন করে যেন ঝাঁকুনি দিয়ে উঠল। অর্ণ কোমল গলায় শুধাল, রিল্যাক্স, আস্তে আস্তে বেটার ফিল করবে, ওকে ফিডিং করতে দাও। বিন্দুর ফ্যাকাশে মুখশ্রীতে লজ্জার লালিমা ছড়িয়ে পড়ল হঠাৎ। অর্ণ পরোয়া করে না, সে বাবুকে ফিডিং করাতে কয়েক সেকেন্ডের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। বিন্দু ঠোঁট উল্টে অবাক হয়ে বলল, ও তো না খেয়েই ঘুমিয়ে পড়ল। অর্ণ বাবুকে বিন্দুর কোলের কাছে শুইয়ে দিয়ে তার কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে দেয়। অর্ণ ঠোঁট এলিয়ে হেসে বলল, ওর কি খাওয়ার বয়স হয়েছে? সারাদিন ঘুমানোই হবে কিছুদিনের কাজ। বিন্দু ফ্যাল ফ্যাল করে তাকিয়েই রইল মেয়ের দিকে, এত ছোট্ট, একে কোলে নিবে কি করে সে? তারপর আস্তে আস্তে সবাই এসে দেখা করল বিন্দুর সাথে। দুপুরে খাওয়া হয়নি কারোই। সাদি আর মেহেদি গিয়েছে সবার জন্য খাবার আনতে। রুহি অসুস্থ মানুষ, সেও টেনশনে না খেয়ে ছিল এতক্ষণ। যেহেতু এই মুহূর্তে কেউ যাচ্ছে না, তাই দুপুরের খাওয়া দাওয়া হসপিটালেই হবে সবার। যেহেতু বিন্দুর নর্মাল ডেলিভারি হয়েছে এবং মা মেয়ে দুজনেই সুস্থ আছে, তাই 3 দিন পরেই হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে। বাসার সামনে গাড়ি থামতেই হই হই করে ছুটে যায় সবাই। বৃষ্টি, মেহেদি, রুহি কেউই যায়নি, সবাই মিলে অর্ণর ফ্ল্যাটেই রয়েছে। বৃষ্টি আর মেহেদি গিয়ে গিয়ে দেখে আসত বিন্দুকে। রুহি অসুস্থ দেখে সে আর জার্নি করেনি, অপেক্ষা করছে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে মামিয়ে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে এসেছে। গাড়ির ডোর খুলে বিন্দুকে কোলে তুলে নিল অর্ণ। বিন্দুর কোলের মধ্যে রয়েছে ছোট্ট প্রাণটি। কি চমৎকার একটা দৃশ্য! সদর ফটকের সামনে আসতেই বৃষ্টি ছুটে এসে বাঁধ সেধে বলে উঠল, 1 মিনিট ভাইয়া, একটু দাঁড়ান, আপনাদের সুন্দর একটা ফটো তুলে নেই আগে। অর্ণ গম্ভীর মুখে চুপচাপ দাঁড়াল। বিন্দু মেয়েকে নিজের সাথে আগলে রেখে স্বামীর বুকের সাথে লেপ্টে রইল। বৃষ্টি ফতাফত কতগুলো ছবি তুলে নিল।
মীরা পিছে পিছে নাতির কাপড়ের ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করলেন। এই 3 দিন অর্ণর সাথে সেও ছিল হসপিটালে। তিনি হাতের ব্যাগটা ঝুমার কাছে দিয়ে বললেন, বিন্দুকে একেবারে রুমেই যাও অর্ণ। অর্ণ বিন্দুকে নিয়ে রুমে নিয়ে গেল। ছোট্ট শিশুটি মায়ের কোলে ঘুমিয়ে আছে, তাকে অর্ণ নিয়ে বিন্দুর পাশে আলতো করে শুইয়ে দিল। বিন্দু পুরো রুমে বড় বড় চোখ করে তাকিয়ে অবাক হয়ে বলল, এসব কি কর্নেল সাহেব? অর্ণ মেয়ের গায়ে চাদর টেনে দিতে দিতে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধাল, এগুলো আমি আনিনি, তোর শ্বশুর এনেছে তার নাতির জন্য। রুম জুড়ে শুধুই বাচ্চাদের খেলনা, বড় সাইজের বেবি দোলনা, দোলনা স্ট্যাড, গাড়ি সহ নানা ধরনের খেলনা। এসব দিয়ে খেলতে গেলে কমপক্ষে বাবুর 6 মাস হতে হবে। বিন্দু বিস্মিত হয়ে দেখল, দাদা শখ করে নাতির জন্য কত কিছুই না এনেছে। প্রথম নাতি কিনা তার। চোখ ফিরিয়ে মেয়ের দিকে চাইল বিন্দু, ঠোঁটে উল্টে বলল, এতটুকু মেয়ে আমার, এগুলো নিয়ে খেলার মতো কবে বড় হবে ও? কবে মা বলে ডাকবে আমাকে? অর্ণ সোফায় বসে পা থেকে জুতো খুলতে খুলতে বলল, হবে আস্তে আস্তে, কিছু লাগবে একটু বেরবো আমি। বিন্দু মাথা নেড়ে বলল, একটু ওয়াশরুমে যেতাম। অর্ণ বিন্দুকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসে, তারপর কুসুম গরম পানি এনে দেয় ব্যবহার করার জন্য। বিন্দুর কাজ সারার পর আবার তাকে এনে বেডে বসিয়ে দিল। একা একা চলতে সমস্যা হয় তার। ততক্ষণে বাবু উঠে গেছে। নবজাতক জন্ম নেয়ার পর থেকে তার দিন কাটে ঘুমিয়ে ঘুমিয়েই, উঠবে একটু খেয়েই আবার ঘুমিয়ে পড়বে। এটাই তার কাজ। বিন্দু তো প্রথম দিন বলেই ফেলেছিল, ও এত ঘুমায় কেন, ও কি ঘুমের ঔষধ খেয়েছে? মেয়ের বোকা বোকা কথা শুনে মীরা হেসে বলেছেন, নবজাতক সারাদিন ঘুমায়, কারণ সে এখনও নতুন পৃথিবীর সঙ্গে খাপ খাচ্ছে। তার মস্তিষ্ক ও শরীর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর এই বৃদ্ধির জন্য প্রচুর শক্তি লাগে। খাওয়া ও হজমের প্রক্রিয়াও তাকে ক্লান্ত করে, তাই ঘুম তাকে বিশ্রাম দেয়। এছাড়া ঘুমের সময় তার স্নায়ুতন্ত্র রিসেট হয়, শেখার জন্য প্রস্তুতি নেয়, আর দেহ তার শক্তি পুনরায় তৈরি করে। তাই নবজাতক দিনের বড় অংশটাই ঘুমের মধ্যে কাটায়, যা সম্পূর্ণ স্বাভাবিক। দরজায় টোকা পড়ল, অর্ণ বাবুকে ফিডিং করাতে সাহায্য করছিল। বিন্দু বাচ্চাটা ঠিকঠাক কোলেই নিতে পারছে না। তার মনে হয় জোরে বা একটুখানি শক্ত করে ধরলেই বাবু ব্যথা পাবে। ভয় পাচ্ছে সে, তাই মীরা বা অর্ণ যে কাছে থাকে সাহায্য করে। 2 ঢোক গিলে টুস করে ঘুমিয়ে পড়েছে বাবু। অর্ণ তাকে গুছিয়ে শোয়াতে শোয়াতে গম্ভীর গলায় শুধাল, কামিং। অর্ণ কথাটা বলার সঙ্গে সঙ্গেই সবাই হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করল। রুহি, বৃষ্টি, ঝুমা সবাই এসে বসল বিন্দুর পাশে। রুহি তো টেনে টুনে ভাইঝিকে উঠিয়ে কোলে তুলে নিল। তবুও ঘুম ভাঙল না বাবুর। সেটা দেখে রুহি হতাশ হয়ে বলে, ওর ঘুম তো দেখি তোর মতোই হয়েছে ফুল, জঙ্গলে ফেলে দিয়ে আসলেও টের পাবে না। বিন্দু মুচকি হাসল শুধু, প্রত্যুত্তর করল না। আর চোখে তাকিয়ে দেখল স্বামীর রেডি হওয়াট। লোকটা কাজ বাজ ফেলে কেমন তার পাশে পাশে লেপ্টে থাকে। কালো রঙের একটা শার্ট পরেছে, বরাবরের মতোই বেশ হ্যান্ডসাম লাগছে। তখনই রুমে আসলো মীরা। তিনি অর্ণকে রেডি হতে দেখে বললেন, কোথাও যাচ্ছ অর্ণ? জি। কিছু বলবেন? একজোড়া চকচকে লেদার শুজ নিয়ে সোফায় বসতে বসতেই রাশভারী গলায় প্রশ্ন ছুড়ল অর্ণ। ভদ্রমহিলা সাই জানাল, 3 দিন তো হয়ে গেল, তাই ভাবছিলাম বাবুর ক্যাপিলারিস চুলগুলো ফেলে দেই। তুমি কি বলো? আগামী বৃহস্পতিবার ফেলুন। 7ম দিনে আকিকা দেয়া সুন্নাত, সেদিন একেবারে চুল ফেলে আকিকাটাও সেরে ফেলব। ভদ্রমহিলা মাথা নেড়ে সম্মতি দিলেন। রাসূলুল্লাহ বলেছেন, প্রতিটি শিশু তার আকিকার কারণে বন্ধক রাখা থাকে। 7ম দিনে তার জন্য পশু কুরবানি করা হয়, মাথা মুন্ডানো হয় এবং নাম রাখা হয়। সুনান আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। বিন্দু মুগ্ধ হয়ে তাকিয়ে রইল স্বামীর পানে। লোকটা যেমন অযথা কথা বলে না, তেমনি সব কথাবার্তা ভাবভঙ্গিতে থাকে খুবই বিচক্ষণতা। এই জন্যই বোধহয় সে একটু বোকা। বুদ্ধিমান স্বামীর বোকা বউ। রুহির কোলে থাকা ছোট্ট বাবুর মাথায় হাত বুলিয়ে বিন্দুর পানে তাকায় অর্ণ। মেয়েটা আগে থেকেই ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। অর্ণ, বিন্দুর কপালে ঠোঁট ছোঁয়াতেই মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল। মা, বন্ধুদের এবং বড় ভাই সমান সাদির সামনে লজ্জায় আর্স্ট হয়ে মিয়ে গেল। অর্ণ এত কিছু পরোয়া করল কই? সে বিন্দুর কপালে ঠোঁট ছুঁয়ে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধাল, কিছু লাগলে ওদেরকে বইল, আমি তাড়াতাড়িই চলে আসব। ওর দিকে খেয়াল রেখো। শেষের কথাটা সবার উদ্দেশ্যে বলে লম্বা কদমে রুম থেকে বেরিয়ে গেল অর্ণ। সবাই এতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়েই ছিল।
এবার সবাই হইচই করে উঠল। ওহো, এত প্রেম! হু, আহা, হোয়াট আ বিউটিফুল লাভ! ভাইয়া এত রোমান্টিক দেখে বোঝা যায় না। সবার সামনে কেমন করে চুমু খেল। বৃষ্টির কথা শুনে রুহি ভেঙচি কেটে বলে, ওটাকে চুমু খাওয়া বলে না বলদি। এই মেহেদি এই মুটকিটাকে এতদিনে ফ্রেঞ্চ কিস, ফরহেড কিসের পার্থক্যই বোঝাতে পারলি না। করিসটা কি তুই? অপমান, ঘোর অপমান! বৃষ্টি নাকের পাতাটা ফুলিয়ে তেতে উঠে বলল, বজ্জাত বেডি, তুই আমাকে মুটকি বললি? তুই মুটকি, তোর জামাই মুটকি, আইছে চুমুর পিএইচডি মাতা। দে ওকে আমার কোলে দে বলছি, পেটুক! বলতে বলতেই বাবুকে টেনে নিয়ে গেল। রুহি কটমট করে তাকিয়ে আছে বৃষ্টির দিকে, আর বেচারা সাদি এখানে তাকে টানাতে সে বেককল বনে গেল। মীরা ছেলে মেয়ের মধ্যে পড়লেন না, ভদ্রমহিলা চপ্পল পায়ে চলে গেলেন। রুহি সাদির দিকে তাকিয়ে কিরমির করে বলে, তোমার সামনে ওই মুটকিটা আমাকে পেটুক বলল আর তুমি মুখে কুলু পেটে বসে আছো। সাদি পড়ল ফ্যাসাদে। বন্ধু বান্ধবের মধ্যে সে কি বলবে? এখন বউ যেহেতু বলেছে কিছু তো বলতেই হবে। সে মেহেদির দিকে তাকিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, তোমার বউরে আমার বউকে পেটুক বলতে বারণ করো মেহেদি। মেহেদি অসহায় চোখে চেয়ে বলল, মাফ চাই, দোয়াও চাই, আমি এসবের মধ্যে নাই। এই প্রোডাক্ট রাতে সামলে নিতে পারলেও দিনে পারি না ভাই। মেহেদির কথা শুনে সাদিসহ সবাই হু হা করে হেসে ফেলল। বৃষ্টি মেহেদির দিকে কটমট করে তাকিয়ে রইল। পরের বৃহস্পতিবার আকিকা দিয়ে বাবুর নাম রাখা হল অনুপ্রিয়া নাশোয়া। মাথার চুল ফেলে সেই চুল ওজন করে সোনা দান করে দেয় অর্ণ। গরিব এতিম শিশুদের খাবারের ব্যবস্থাও করা হয়। তবে নাম নিয়ে বেঁধেছে হম্বিতম্বি আর তর্কাতর্কি। সাজ্জাদ রেজা নাতির নাম রেখেছে আয়েশা সিদ্দিকা, রুহি রেখেছে কুয়াশা, বৃষ্টি রেখেছে বর্ণি। আর মেয়ের বাবা রেখেছে অনুপ্রিয়া নাশোয়া। কারটা রেখে কারটা ডাকবে? বিন্দু স্বামীর সঙ্গেই একমত, বাচ্চার বাবা যেটা বলবে তার কাছে সেটাই সিদ্ধান্ত। এখন বাচ্চা একটা কয়জনের নামে ডাকবে? অর্ণ তো সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমার আম্মাজানকে আমি অনু বলেই ডাকব, তোমাদের যার যা খুশি ডাকতে পারো, আমি তো আর নিষেধ করেছি না। এতদিন রুহি, বৃষ্টি, মেহেদি সবাই ছিল। আকিকার অনুষ্ঠান শেষ করে বিকালে সবাই যে যার গন্তব্যে চলে গেছে। এখন শুধু সাজ্জাদ রেজা, ঝুমা আর মীরা রয়েছে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময়টা রাত 10টা। অর্ণ রুমে প্রবেশ করে দেখল বিন্দু বাবুকে ফিডিং করাচ্ছে। অর্ণকে দেখে বিন্দু শোয়া থেকে উঠে বসল। বাবু ফ্যালফ্যাল করে চেয়ে হাত পা নাড়াচ্ছে। অর্ণ আগে ফ্রেশ হয়ে এলো। বাবু মুখে আঙ্গুল পুড়ে চষার চেষ্টা করছে। অর্ণ মেয়েকে কোলে তুলে নিয়ে তার দুই গালে, কপালে, মুখে চুমু খেল। নাকে নাক ঘষে দিতেই বিন্দু কপাল কুঁচকে বলে উঠল, ওই বজ্জাতি দুটো এমনিতেই আমার মেয়েটাকে চেটে চুটে পাতলা বানিয়ে ফেলেছে, এখন আবার আপনিও শুরু করেছেন। এত চুমালে গাল থাকবে ওর? অর্ণ বিন্দুর কথা শুনে কোনো রিয়াকশন দেখালো না, বরং আরও কয়েকটা চুমু এঁকে দিল মেয়ের নরম গালে। নরম আদুরে গলায় সুধাল, আমার আম্মুজান এখনও ঘুমাচ্ছে না কেন? বাচ্চাটা কি বুঝল কে জানে, বাবার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। অর্ণ মেয়ের সাথে আদুরি গলায় কথা বলতে বলতেই একটু ঘরের মধ্যে হাঁটাহাঁটি করল। শিশুটি বাবার বুকের উষ্ণতায় ঘুমিয়ে পড়ল। অর্ণ বিছানায় উপরে বাবুর জন্য তৈরি করা নরম স্থানে শুইয়ে দিল। বিন্দু পুরোটা সময় গাল ফুলিয়ে তাকিয়েছিল বাবা মেয়ের পানে। অর্ণ বিন্দুর পানে তাকাতেই বিন্দু ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকাল। অর্ণ সেটা দেখে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল। বিন্দুর সামনে বসে আঙ্গুল বসিয়ে বিন্দুর গাল চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে গম্ভীর শীতল গলায় শুধাল, হোয়াট হ্যাপেন্ড? আমার আবার কি হবে? যান যান গিয়ে বাপ বেটি গল্প করুন, আমি তো আর আপনাদের কিছুই হই না। আর ইউ জেলাস? সিরিয়াসলি? তাও আবার নিজের মেয়ের সাথে? কপাল কুঁচকে বলে উঠে অর্ণ। বিন্দু টমেটোর মতো গাল ফুলিয়েই দিল। অর্ণ আর একটু চেপে বসে নরম গলায় শুধাল, ওকে ফাইন, এখন আমাকে কি করতে হবে পাখি? মেয়ের মতো করে আদর করতে হবে। বিন্দুর কথা শুনে অর্ণ বিন্দুর কপালে কপাল ঠেকিয়ে ভারিক্কি গলায় শুধাল, সেভাবে আদর করতে গেলে যে তোর শরীরে একটু সুতোয় থাকবে না জান? কত মাস ধরে উপোস রাখছিস হিসেব আছে? কত কষ্ট করে ধরে বেঁধে আটকে রেখেছি নিজেকে জানিস? কবে সুস্থ হবি? অর্ণর বেফাস কথা শুনে বিন্দুর কান গরম হয়ে উঠল। খারাপও লাগল কিঞ্চিত। এখন মনে হচ্ছে বায়না না ধরলেই ভালো হতো। নির্লজ্জ লোকটা আর ভালো হলো না। মেয়েটা কনুই দিয়ে গুঁতো মারল অর্ণর বুকে। কপট রাগ দেখিয়ে বলল, সরুন তো অসভ্য লোক, খালি বাজে কথা। বিন্দু মেয়ের পাশেই শুয়ে পড়ল।
অর্ণ আলো নিভিয়ে বাবুর পাশের বেডসাইড টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। বিন্দুর পাশে শুয়ে বিন্দুর পেট পেঁচিয়ে ধরে টেনে তার পিঠ নিজের বুকের সাথে মিশিয়ে নিল। হাতখানা গলিয়ে দিল বিন্দুর মেধি নুদ্রে। আস্তে আস্তে পিলপিল করে শক্তপোক্ত হাতটা পেট থেকে উপরে উঠতে লাগল। বিন্দুর নিঃশ্বাসের গতি তরতারিয়ে বাড়তে থাকল, সে জোরে জোরে নিঃশ্বাস ফেলে। অর্ণর হাত পুনরায় নিচে নামতে লাগল, নাভির উপর আসতেই হাতটা খপ করে ধরে ফেলল বিন্দু। দূরে সরে যেতে চেয়ে রিনরিনে কণ্ঠস্বরে বলে উঠল, আমি এখনও সুস্থ হয়নি। অর্ণ বিন্দুর ঘাড়ে মাথা গুজে দিয়ে নাক ঘষে আলতস্বরে শুধাল, জানি, কাছে আয়, কিছু করব না আমি। বিন্দু ফিরে তাকালো স্বামীর মুখপানে। গম্ভীর মুখটা সব সময়ের মতোই গম্ভীর, তবে দৃষ্টি একেবারেই শান্ত। বিন্দু চোখ নামিয়ে মৃদু গলায় জিজ্ঞেস করল, রাগ করেছেন? রাগ করব কেন? তুই তো আমারই। নো প্রবলেম, আই উইল ওয়েট। তোর সুস্থতা আমার কাছে ইম্পর্ট্যান্ট। বলতে বলতেই বিন্দুর শরীরটা আলতো করে পেঁচিয়ে নিল নিজের সাথে। বিন্দু ও চুপচাপ লেপ্টে রইল স্বামীর বক্ষপিঞ্জরে। পাশেই মেয়ে ঘুমে কাদা। বিন্দু একপলক মেয়েকে পরক করে স্বামীর বুকের মধ্যখানে মুখ গুজে দিল। উন্মুক্ত বুকে কান পেতে তার ডিপ ডিপ করে ছুটতে থাকা স্পন্দন শুনতে লাগল। মাসখানেক কেটে গেল। বিন্দু এখন সম্পূর্ণ সুস্থ। মেয়েটা ও আগের থেকে শক্তপোক্ত হয়েছে, এখন তো প্রায় সময়েই মুখে আঙ্গুল পুড়ে অদ্ভুত শব্দ করে। মীরা আর সাজ্জাদ রেজা গতকাল চলে গিয়েছে শেখ বাড়িতে। ঝুমা রয়েছে, এখানেই থাকবে সে। মীরার জন্য আপাতত তার গ্রাম থেকে একজনকে এনে দিয়েছে, মীরাও তো সারাদিন বাসায় একা একা থাকবে। তাই এই ব্যবস্থা। রুহির 7 মাস চলছে, পেটটাও আগের থেকে কিছুটা ভারী হয়ে উঠেছে। সময় বিকাল 5:19। বৃষ্টি মেহেদি বসে আছে হসপিটালের করিডোরে। এই মাসে পিরিয়ড মিস হওয়াতে বৃষ্টি মনে করেছিল এবার বুঝি কনসিভ করেছে। কিন্তু তার মন ভেঙে দিয়ে 1 মাস 10 দিন পরে পিরিয়ড হয়েছে। আর সেই থেকেই বৃষ্টির মুখে দিকে তাকাতে পারে না মেহেদি। সবসময় মেয়েটা মন খারাপ করে থাকে, কাঁদে, নিজেকে দোষারোপ করে। তাই আজকে মেয়েটার ভুল ধারণা ভাঙতে হসপিটালে নিয়ে এসেছে সে। ডক্টর তো অবাক বলেই ফেলেছেন। আপনার বয়সই বাকি, এত তাড়াতাড়ি বেবি তো না নেয়াই ভালো। দেখুন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আমার কথা সাজে না, তবে অনেক সময় এমনিতেও কনসিভ করতে দেরি হতে পারে। আমরা 6-7 মাস ধরেই ট্রাই করতেছি, বাট ফলাফল শূন্য। উই ওয়ান্ট টু কনফার্ম দ্য ম্যাটার থ্রু আ টেস্ট ইন্সপেকশন ওয়ান্স। আই হোপ এতে ওর মনের ভুল ধারণা ভাঙবে। মেহেদির কথা শুনে ডক্টর সায় দিয়ে বললেন, বুঝতে পারছি আপনার স্ত্রী এটা নিয়ে চিন্তিত। এটা তো সে একা করলে হবে না, আপনাদের জনকেই করতে হবে। এই টেস্টগুলো আগে করে আসুন। কাগজে কলম চালিয়ে কিছু লিখে দিলেন। মেহেদি বৃষ্টি জনেই সব টেস্ট করে বসে আছে, রিপোর্টের অপেক্ষায়। বৃষ্টি মনে মনে আল্লাহকে ডাকে, কেন জানি তার মনে কু ডাকছে। মেহেদি দেখে মেয়েটার অস্থিরতা। সে মেয়েটির হাতের উপর হাত রেখে বলল, রিল্যাক্স, এত হাইপার হবার কি আছে? সব কিছু ঠিক হবে দেখিস। বৃষ্টি কেন যেন রিল্যাক্স হতে পারে না। রিপোর্ট আসলে জনেই যায় ডক্টরের চেম্বারে। 30 বছরের ডক্টর এলিজা আজাদ চোখের চশমাটা ভালো করে ঠেলে খুব মনোযোগ দিয়ে চোখে বুলাতে লাগল। অতিরিক্ত থমথমে তার মুখশ্রী, সে গম্ভীর গলায় বলল, মিস্টার আলম, আপনার রিপোর্ট তো ভালোই এসেছে, বাট। থেমে গেলেন ডক্টর, বুক ধরফর করছে বৃষ্টির। মেহেদি একপলক বৃষ্টির পানে চেয়ে গম্ভীর গলায় বলল, বাট কি ডক্টর? মেহেদি মনে বলছে এমন কিছু যেন না হয় যেটা শোনার জন্য তারা প্রস্তুত নয়। তবে ওদের ভয়কে সত্যি করে ডক্টর বললেন, মিসেস আলমের শরীরের সঙ্গে কিছু জটিল সমস্যা জড়িত। তার ডিম্বাশয় আগে থেকেই ঠিকমতো কাজ করছে না, ফলে ডিম্বাণু উৎপাদন প্রায় নেই। উপরন্তু জরায়ু ছোট এবং অসম্পূর্ণ, যার কারণে স্বাভাবিক গর্ভধারণ করা সম্ভব নয়। চিকিৎসা অনেক চেষ্টা করলেও বর্তমানে তার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। এত ছোট বয়সে এত জটিল প্রবলেম খুবই আশ্চর্যজনক। ডক্টরের কথা শুনে আকাশ ভেঙে পড়ল ওদের মাথায়। বৃষ্টির শরীর হঠাৎ করেই ঠান্ডা অনুভব করল। সে প্রতিক্রিয়া করতেই ভুলে গেল। সে কোনো দিন মা হতে পারবে না, ওখানেই তার মস্তিষ্ক সক্রিয় বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে পৃথিবীটা তার চারপাশে ঘুরছে। মেহেদি অসহায় এক কাতর ঢোক গিলে ভীষণ অসহায় চোখে বৃষ্টির দিকে তাকাল। তার চোখে মুখে চিন্তা আর কষ্টের ছাপ। মেয়েটা কতটা আঘাত পেয়েছে মনে হচ্ছে এখানে না আসাই ভালো ছিল। অন্তত মিথ্যা সান্ত্বনা নিয়ে মেয়েটা বেঁচে থাকত।
আপনি মিথ্যা কথা বলছেন তাই না? মিথ্যা কথা বলছেন আপনি। বৃষ্টি সত্যিটা ধামাচাপা দিতে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। তার বিশ্বাস হচ্ছে না কিছু। সে সম্পূর্ণ সুস্থ। মেহেদী নিজেকে সামলে জিজ্ঞেস করল, এর কোনো বিকল্প চিকিৎসা নেই ম্যাম? দেখুন, প্রিমেচিও ওভেরিয়ান ফেলিয়ার POF, ডিম্বাশয় প্রায় পুরোপুরি কাজ বন্ধ হয়ে যাওয়া। এর ফলে ডিম্বাণু উৎপাদন বন্ধ আছে। ট্রিটমেন্ট চালান, বেবি দেয়ার মালিক আল্লাহ। সে চাইলে চমৎকার কিছু হতেও পারে। বৃষ্টি নিজেকে সামলাতে পারে না, দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। সেই বুঝো হবার পর থেকে তার স্বপ্ন সে মা হবে, মেহেদীর সন্তানের মা। মেহেদী বৃষ্টিকে একপাশে জড়িয়ে ধরে সেখান থেকে বেরিয়ে বাহিরে এসে বৃষ্টিকে একটা বেঞ্চে বসিয়ে দিল। বৃষ্টি মেহেদীর পেট জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, এটা কেন হলো আমার সাথে? কেন? কি পাপ করেছি আমি? কেন আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিল? আমি বাঁচব কি নিয়ে? বৃষ্টির এই অসহায়ত্ব কি করুণ শোনাল মেহেদীর কানে। তার বুকের ভিতরে যেন একটি ভারী পাথর চেপে আছে, কিন্তু সে উপরে শক্ত থাকার চেষ্টা করছে, কারণ সে ভেঙে পড়লে এই মেয়েটা মরেই যাবে। বৃষ্টিকে সমর্থন দিতে, যতটা সম্ভব সাহস যোগাতে শক্ত থাকার চেষ্টা করছে। হৃদয়ই ভারাক্রান্ত, অথচ মেয়েটাকে সান্ত্বনা দিতে মেহেদী বলে উঠল, কাঁদিস না মেঘদূতি, ডক্টর কি বলল শুনলি না? ট্রিটমেন্ট নিলে আল্লাহ আমাদের কোল ভরিয়ে দিবে। প্লিজ কাঁদিস না, তোর এই কান্না আমার কলিজা ছিদ্র করে দিচ্ছে। তুই মা হবি দেখিস, আমার সন্তানের মা হবি একদিন। বৃষ্টির কর্ণগোচর হল না সে কথা। তার হৃদয় তোলপাড় চলছে। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে গেল। মেয়েটির হৃদয় বিদারক কান্নায় মেহেদী ও নিজেকে সামলাতে পারে না, ছেলেটি ঠোঁট কামড়ে ধরল। নীরবে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কোণ হতে। তার বুকের ভেতর হাহাকার করে উঠল বৃষ্টির বুক ভাঙ্গা অসহায়ত্ব আর্তনাদ শুনে। ডক্টরের চেম্বারে শুয়ে আছে রুহি। ডক্টর অঞ্জু চেয়ারে বসে তাকিয়ে আছে কম্পিউটারের পানে। পাশেই বসা সাদি, তারপর ছোট একটি যন্ত্র নিয়ে রুহির পেটে রাখলেন। স্ক্রিনে হঠাৎ করে ছোট ছোট ছবিগুলো ফুটতে লাগল। রুহি চোখ বড় করে তাকালো সেখানে। সেখানে বেবির পজিশন সবকিছুই দেখা যাচ্ছে। রুহি ছলছল চোখে তাকিয়েই রইল। পেটের ভেতর সন্তানকে সচোখে দেখে অদ্ভুত অনুভূতি হচ্ছে। সেদিকে তাকিয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল সে, সব কিছু ঠিক আছে তো? বাবু ছেলে না মেয়ে? ডক্টর অঞ্জু হেসে বললেন, সব কিছু অলরাইট, বাবু তো দেখি ছেলে। আপনাদের কি চাইহু? আল্লাহ যা দিবে তাতেই খুশি আমরা। প্রার্থনা একটাই, বাচ্চার সুস্থ সবলভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া। সাদির কথা শুনে রুহি সন্তুষ্ট চোখে হাসল। সাদি মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে কম্পিউটার স্ক্রিনে। ইচ্ছে করছে এখনই সশরীরে বাবুকে অনুভব করতে। ডক্টর শিশু কেমন আছে, সব ঠিক আছে কি না বোঝালেন। রুহি ফ্যাল করেই দেখে চলেছে সন্তানের স্পন্দন। হার্টবিটের ছবি দেখেই মনে হল তার ভেতরে জীবন কত সুন্দরভাবে বয়ে চলেছে। বিন্দু মেয়েকে ঘুম পাড়াচ্ছে। আস্তে আস্তে মেয়েটা কেমন দুষ্টু হয়ে উঠেছে, ঘুমাতেই চায় না এখন আর। রাত হয়েছে কতটা, তবুও সে ঘুমাচ্ছে না। বহু সময় ধরে ঘুম পাড়ালো মেয়েকে। সুন্দর করে গোছগাছ করে শুয়ে দিয়ে উঠে দাঁড়ালো। খোলা চুলগুলো হাতখোপা করতে করতে তাকালো সোফায় বসে এক বস্তা কাগজপত্র ঘাটাঘাটি করা ব্যস্ত স্বামীর পানে। ললাটে ভাঁজ পড়ে তার, সেই থেকে এত কি দেখে লোকটা। বিন্দু রুম থেকে বেরিয়ে গেল। ঝুমা খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে। বিন্দু তাদের দুজনের খাবার রুমে নিয়ে আসলো। টেবিলের উপর সেগুলো রাখতে রাখতে বিরক্ত চোখে অর্ণর দিকে তাকালো। খাবার গুছিয়ে রেখে অর্ণর কাছে গিয়ে দাঁড়ালো। অর্ণর হাতে পাসপোর্ট ফ্লাইটের টিকিট দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, এগুলো নিয়ে এখন বসলেন কেন? দুটো পাসপোর্ট কার? এত রাতে এগুলো দিয়ে কি করবেন? অর্ণ নিজের কাজে মনোযোগ রেখেই শীতল গলায় শুধাল, আমাদের। বিন্দু অবাক হল, কই সে তো কখনো পাসপোর্ট বানায়নি তাহলে? মেয়েটা অবাক লোচনে তাকিয়ে বলল, আমার পাসপোর্ট এলো কোথা থেকে? আর এই টিকিট? আপনি কি কোনোভাবে দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছেন? কণ্ঠ কাঁপছে মেয়েটির। মনে করল অর্ণ তাকে না জানিয়েই কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্ণ ফাইল গোছাতে গোছাতে শান্ত ভাবলেশীন গলায় বলে উঠে, আমি নয়, আমরা নেক্সট ফ্লাইটে মালয়েশিয়া যাচ্ছি। বিন্দু যেন আকাশ থেকে পড়ল, মনে হলো সে ভুল শুনল। তাই বিষয়টা বুঝতে ফের জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছি? মালয়েশিয়া। আবারও সেই ভাবলেশীন গলায় শুধাল অর্ণ। বিন্দুর মুখশ্রী দেখে কিছু বোঝা গেল না। কেমন থমথমে গলায় বলল, হঠাৎ মালয়েশিয়া কেন?
অর্ণ সবকিছু গুছিয়ে উঠে দাঁড়াল। ফাইল আলমারিতে তুলে রাখতে রাখতে শান্ত স্বরে বলল, গভর্নমেন্ট চাই কোনো বিশেষ কাজে আমি সেখানে যাই, আমি ওখানে থাকব, তুই এখানে। নো ওয়ে, আমি যেখানে তুইও সেখানে। বাংলাদেশ সেনাবাহিনীতে একজন লেফটেন্যান্ট কর্নেল সাধারণত দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে থাকেন। অনেক সময় এমন হয়, বাহিনীর প্রয়োজনে তাকে 1 বছরের জন্য দেশ বা দেশের বাইরে অস্থায়ী অ্যাসাইনমেন্টে টেম্পোরারি অ্যাসাইনমেন্ট পাঠানো হয়। এই ধরনের পোস্টিং এ কাজের ধরনটা সবসময় যুদ্ধ বা প্রশিক্ষণমূলক হয় না। কখনো কখনো তা কূটনৈতিক, প্রতিনিধিত্বমূলক বা গবেষণামূলক দায়িত্ব হতে পারে। যেমন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, বিদেশে স্টাফ কলেজ কোর্স, অথবা আন্তর্জাতিক সামরিক সম্পর্ক বিষয়ক প্রতিনিধি দলে যুক্ত হওয়া। এই মিশনগুলোর মেয়াদ সাধারণত 9 মাস থেকে 1 বছর পর্যন্ত হয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই এটি ফ্যামিলি অ্যাকম্পানিড পোস্টিং, অর্থাৎ অফিসারের স্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে সন্তান সঙ্গে থাকতে পারেন। এমন পোস্টিংয়ে অফিসারকে ফ্যামিলি পারমিশন সহকারে পাঠানো হয়। এর মানে, দায়িত্ব পালনের পাশাপাশি তার পরিবারের থাকারও অনুমোদন থাকে। স্ত্রী বা পরিবারের খরচ অফিসার নিজে বহন করেন, কিন্তু সেনাবাহিনী থেকে আবাসন, নিরাপত্তা এবং প্রয়োজনীয় রেশন সুবিধা দেওয়া হয়। কিছু দেশে, যেমন ভারত, মালয়েশিয়া বা যুক্তরাজ্যের সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে, এই নিয়ম অনেক পুরনো ও প্রচলিত। অফিসার যখন স্টাফ কলেজ বা ডিফেন্স ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন, তাকে এক ধরনের দ্বিতীয় ভূমিকা, রিপ্রেজেন্টেশনাল রোল, পালন করতে হয়, যেখানে স্ত্রীকে সঙ্গে নেওয়া সামাজিক ও প্রোটোকলগতভাবে উৎসাহিত করা হয়। অর্ণ এই সুযোগ হাতছাড়া করবে? বিন্দু আর কিচ্ছুটি বলল না, অদ্ভুতভাবে একেবারেই শান্ত মেয়েটা। অর্ণর জন্য খাবার বাড়তে বাড়তেই অর্ণ ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসল। বিন্দু অর্ণর থালে ভাত দিয়ে তার পছন্দের সর্ষে ইলিশ দিল। অনেক মাস পর নিজের হাতে রান্না করেছে অর্ণর জন্য। বিন্দু চুপচাপ সবকিছু অর্ণর সামনে গুছিয়ে দিয়ে মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। অর্ণ ভেবেছে প্রতিদিনের মতো তাকে ভাত দিয়ে নিজেও বসবে, আজকে উল্টে হতে দেখে ললাটে ভাঁজ পড়ল। সে একটু হাতে উঠে দাঁড়ালো, লম্বা কদমে এগিয়ে গেল বিন্দুর কাছে। বিন্দুর কাঁধ ঝাঁকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ডাকল, চড়ুই, এসে শুয়ে পড়লি যে? খাবি না? খিদে নাই? আপনি খান। মেয়ের দিকে ফিরেই চোখ বন্ধ করা অবস্থাতেই ছোট্ট করে বলল বিন্দু। অর্ণর কপালের ভাঁজ বাড়ল, সে ঘাড় ঘুরিয়ে বুনো দৃষ্টিতে চাইল টেবিলের দিকে। সেখানে এখনও মেয়েটির ভাত রেখে রাখা। সে বিন্দুর হাত ধরে টেনে উঠিয়ে বসাতে বসাতে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধাল, রাগ আমার উপর করেছিস খাবারের সাথে না? উঠো, খাবি। এত বড় রাত না খেয়ে ঘুমানো যাবে না। অর্ণর কথা সম্পূর্ণ হবার পূর্বেই ছাদ করে উঠল বিন্দু। বলছি না, খাবো না আমি। আমাকে নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে নিল বিন্দু। অর্ণ কপাল কুঁচকে রাশভারী গলায় শুধাল, বেয়াদবি করছিস কেন? আমার কথাটা শোন। বিন্দু তেতে উঠল, আপনার জীবনে আমার মূল্যটা কোথায়? আপনি কখন কোথায় যান, কি করেন আমি জানতে পারি না? এই পাসপোর্ট ভিসা কি একদিনেই হয়ে গেছে? আমি কেন জানতে পারলাম না? কেন? লিসেন চড়ুই, আমি বলতাম তোকে। অর্ণ বুঝাতে চাইল, কিন্তু বিন্দু শুনতে চাইল না। সে এবার ঘোত করে উঠে উচ্চস্বরে বলল, কখন বলতেন? যাওয়ার সময় বলতেন, চড়ুই চল আমরা মালয়েশিয়া যাচ্ছি। অর্ণ একপলক মেয়ের দিকে তাকিয়ে দেখে চাপা ধমক দিল বিন্দুকে, চেঁচাচ্ছিস কেন বেয়াদব? মেয়ে উঠে যাবে না? উঠলে উঠুক, আপনাকে তো আর ওর মুখে খাবার দিয়ে শুয়ে থাকতে হবে না। অর্ণ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার সাথে কিছু আছে যে ও খাবে। অর্ণর কথা শুনে মেজাজ গরম হচ্ছে বিন্দুর, সঙ্গে হলো আকাশ সমান অভিমান। লোকটা একা একাই এত বড় একটা সিদ্ধান্ত নিল, অথচ সে জানতেও পর্যন্ত পারল না। কেন? সে একবার জানতে পারে না? বিন্দু তোত্তারামি করে আবার শুয়ে পড়ল। অর্ণর মেজাজ তরতরিয়ে বাড়তে লাগল। সে তবুও শান্ত স্বরে বলল, উঠতে বলছি, চড়ুই। বিন্দু শক্ত হয়ে শুয়ে থেকে কণ্ঠে ঝাঁঝ নিয়ে বলে উঠল, উঠব না আমি, খাবো না আপনার ভাত। সকালেই মেয়েকে নিয়ে শেখ বাড়িতে চলে যাব দেখেন। লন্ডন, আমেরিকা, উগান্ডা, যেখানে ইচ্ছা একাই যান, আমি কোথাও যাব না। অর্ণ বা হাত দিয়ে বিন্দুকে টেনে কাঁধে তুলে নিতে নিতে তিরিক্ষি গলায় শুধাল, একটা আছাড় মেরে তোত্তারামি ছুটিয়ে দিব স্টুপিড। 4 আঙুলের পুচকি ভালো মন্দর তুই কি বুঝিস? অর্ণ বিন্দুকে একেবারে খাবার চেয়ারে বসিয়ে দিল। বিন্দু অর্ণর দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলল, আজ তো এক মানুষ জন্ম দিয়েছি, পুচকি নই আমি।
আপনিই বরং আমাকে ইনকম্পিটেন্ট মনে করেন। অর্ণ যেন কিছুই শুনতে পেল না। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভাত মেখে বিন্দুর মুখের মধ্যে জোর করে ঢুকিয়ে দিয়ে খুবই ঠান্ডা স্বরে বলল, আমার মাকে জন্ম দিয়েই বেঁচে গেলেন, নয়তো এই বেয়াদবির জন্য খবর করে ছাড়তাম আপনার। সকালটা ছিল ভারী, যেন আকাশও বুঝে গেছে আলম ভিলার ভেতরে কি ভার নেমে এসেছে। বিন্দু মেয়েকে নিয়ে সকাল সকাল আলম ভিলায় এসেছে, মেয়েটার চোখের কোণে ক্লান্তি, বুক ভরা উদ্বেগ। রুহি, যার নিজের শরীরই দুর্বল, তবুও খবরটা শুনেই ছুটে এসেছে। তার চোখে আতঙ্ক, এক ধরনের মমতা। বৃষ্টিকে কিভাবে সান্ত্বনা দেবে তারা জানে না। ঘরে ঢুকে বৃষ্টির মুখটা দেখেই তাদের বুকের ভেতরটা মোচড় দিল। কাল থেকে মেয়েটার মুখে কথা নেই, সারারাত কেঁদেই পার করেছে। অদ্ভুত শূন্যতা চারদিকে। বৃষ্টি মা হয়ে উঠতে পারবে না, এই বাস্তবতাটা তাকে নিঃশেষ করে দিচ্ছে। সবাই একইভাবে থম মেরে আছে, যেন প্রত্যেকে বুঝে গেছে এই দুঃখ কেবল বৃষ্টির নয়, পুরো পরিবারেরও। এই বাড়িটা একসময় ছিল আনন্দের ঠিকানা, আজ তা নিঃশব্দ শোকের আবাস। বৃষ্টির মায়া ভরা হাসি, যার উজ্জ্বলতায় পুরো ভিলা জেগে থাকত, আজ সেটাই নিভে গেছে নিঃশব্দে। আর সেই নিভে যাওয়া আলোয় সবার হৃদয়ে যেন একসাথে ঝরে পড়ছে অনুচ্চারিত বৃষ্টি। যে বৃষ্টি শব্দ করে না, কেবল ভিজিয়ে দেয় অন্তরটা নিঃশেষ করে। মাসুমা বেগম মনোয়ারা বেগম যতই কষ্ট পাক, মেয়ের মুখের দিকে তাকিয়ে তারা বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে গেছেন। বৃষ্টি শুনেছে শুধু, তবে টুশব্দটিও করেনি। চুপচাপ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মাসুমা বেগমের চোখ ভিজে ওঠে মেয়ের মলিন মুখ দেখে। মেহেদি তো সেই সকাল থেকেই ঘরবন্দি বৃষ্টির ছটফটানি ছেলেটা একদম সহ্য করতে পারছে না। বিন্দু আর রুহিরা রয়েছে বৃষ্টির রুমে। বিন্দু মায়া ভরা চোখে তাকালো বৃষ্টির পানে, মেয়েটা অনুপ্রিয়াকে নিয়ে খেলছে। চোখে মুখে বিষাদ। রুহি তার পাশে চেপে বসে, বৃষ্টির কাঁধে হাত রেখে বলে, তুই এভাবে ভেঙে পড়িস না বৃষ্টি, তোকে আমরা এভাবে দেখতে পারছি না। প্লিজ তুই ট্রিটমেন্ট নে, আল্লাহ চাইলে কি না হয় বল। সব সময় কি ডক্টরদের কথাই সত্যি হয় বলতো। বৃষ্টি কিছুই বলল না, ছোট্ট অনুকে আদর করছে। তাকে দেখতে মনে হচ্ছে সে একেবারেই স্বাভাবিক, আসলে তা নয়, মেয়েটির চোখ মুখ ফুলে যাতা অবস্থা। বিন্দু এতক্ষণ চুপচাপ বসেছিল, এবার সে বলল, আমিও রুহির সঙ্গে একমত বৃষ্টি, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই নিরাশ করবেন না। আমি বলি কি মেহেদি যা বলে শোন, ট্রিটমেন্ট নে। আমার কথা শুনবে কেন, ও তো আমাকে জ্বালিয়ে মারবে ডিসাইড করেছে। কথাটা বলতে বলতেই রুমে প্রবেশ করল মেহেদি। বৃষ্টি ভেজা চোখে তাকায় স্বামীর মুখের পানে। ছেলেটার মুখটা কেমন উদাস পাংশুটে, চোখ দুটো শান্ত অথচ রক্তাক্ত। বৃষ্টি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করল। তার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। মেহেদি কষ্ট পাচ্ছে। মেয়েটা অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, তখন বললি মালয়েশিয়া যাচ্ছিস, তাও আবার 1 বছরের জন্য। তা হঠাৎ কেন আগে বললি না যে? বিন্দু মুখটা মলিন করে বলল, আমি নিজে জানতাম নাকি যে তোদেরকে বলবো। আমিই তো রাতে জানলাম। যাবি? বৃষ্টির কথা শুনে বিন্দু বলল, না গিয়ে উপায় আছে। রাগ করে যত কিছুই বলি না কেন, উনি কি আমার কথা শুনবেন? তার থেকেও বড় কথা, ওনাকে ছাড়া আমিও এখানে ভালো থাকব না। বৃষ্টি রুহি ওরা মৃদু হাসল। যেই মেয়েটি একসময় অর্ণকে দেখতে পারত না, ভয় পালিয়ে বেড়াত, আজ সেই মেয়েটাই অর্ণকে ছাড়া থাকতে পারে না। রুহি ভাইঝিকে আদর করতে করতে বলল, তোদের খুব মিস করব ফুল, বিশেষ করে এই ছোট্ট ফুলকে। মন খারাপ করার কি আছে পাগলি, রোজই তো কথা হবে। নিজের মন খারাপ সাইডে রেখে বলে উঠল বিন্দু। সময় কেটে যায়। সবাই মিলে অনেকক্ষণ গল্প চলল। অনেক বুঝিয়ে শুনিয়ে বৃষ্টিকে ট্রিটমেন্ট করতে রাজি করিয়েছে ওরা। বিন্দু যাবার আগে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলে গেছে, আমি যখন ফিরে আসব, তখন তোর কোলেও পুচকে থাকবে দেখিস। দোয়া দিয়ে গেলাম আমি, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয় মিলিয়ে নিস। শেখ পরিবারের প্রত্যেকটি সদস্য রয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আজকে অর্ণদের ফ্লাইট। রুহি অসুস্থ, তাই তাকে অর্ণ আসতে নিষেধ করেছে। সে নিজেই গিয়েছিল বোনের কাছে। আসার সময় ডজনখানেক উপদেশ দিয়ে এসেছে, জোর করে কিছু টাকাও গুজে দিয়ে এসেছে বোনের হাতে এবং বারবার বলে এসেছে, কোনো অসুবিধা হলে আমাকে ইনফর্ম করবি, মাসে মাসে নিয়মিত চেকআপ করতে যাবি, টাকার প্রয়োজন হলে আমাকে বলবি, দ্বিধা করবি না। নিজের খেয়াল রাখবি। বাধ্য বোনের মতো মাথা ঝাঁকিয়েছে রুহি।
এয়ারপোর্টে সাদি, বৃষ্টি এসেছে মেহেদিও। অনুপ্রিয়া দাদার কোলে চড়ে চুপটি করে তাকিয়ে আছে দাদার মুখ পানে। বিন্দুর চোখ ছলছল করছে। প্রিয়জনদের রেখে দূর দেশে যেতে মন টানছে না। মীরা বারবার আঁচলের কোণে চোখ মুছে চলেছেন। ফ্লাইটের সময় ঘনিয়ে এসেছে। বিন্দু বৃষ্টিকে জড়িয়ে ধরে শেষবারের মতো সান্ত্বনা দিয়ে যায়, যেন সে দুঃখ না পায়, ধৈর্য ধরে। মেহেদিকেও বৃষ্টির যত্ন নিতে বলে, সাদিকে রুহির খেয়াল রাখতে বলল। মীরা নাতিকে বিন্দুর কোলে দিয়ে বলেন, ওর খেয়াল রাখিস, আবহাওয়া পরিবর্তন হওয়ায় অসুবিধা হতে পারে, সেদিকে নজর রাখিস, ঠান্ডা লাগে না যেন। বিন্দু মাথা ঝাঁকায়, ভেজা গলায় বলে, আপনিও নিজের খেয়াল রাখবেন। তারপর সাজ্জাদ রেজার দিকে তাকিয়ে বললেন, ঠিকঠাক মতো ঔষধ খাবেন আব্বু, শীতকালে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এর ব্যথা বেড়ে যায় আপনার। নিয়মিত মেডিসিন নিবেন। ঝুমা আপা তাদের দিকে খেয়াল রাখবেন প্লিজ। ঝুমা টলমল চোখে মাথা নাড়ল। বড্ড মায়া জন্মে গেছে বিন্দু এবং তার মেয়ের প্রতি। অর্ণ অবশ্য ঝুমাকে বলেছিল তাদের সাথে যাবে কিনা। ঝুমাই নিষেধ করেছে, যাবে না জানিয়েছে। সময় হয়ে গেলে অর্ণ এক হাতের মুঠোয় বিন্দুর হাত, অন্য হাতে লাগেজ নিল। বিন্দু ছলছল চোখে সবার থেকে বিদায় নিয়ে স্বামীর হাত ধরে পায়ে পা মিলিয়ে এয়ারপোর্টের ভেতরে চলল। যতক্ষণ দেখা গেল ফিরে ফিরে বারবার দেখল সবাইকে। যখন সবাই চোখের আড়াল হল অমনি দুফোঁটা জল খসিয়ে পড়ল কপট গড়িয়ে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি এড়াল না কিছুই, তবুও সে নির্লিপ্ততা ভঙ্গিতে এগিয়ে গেল। বিন্দু আর চোখে একবার তাকাল স্বামীর মুখ পানে। বজ্জাত লোকটার মধ্যে দুঃখের ঘও নেই। লোকটার কি মন খারাপ হয় না, খারাপ লাগে না পরিবার পরিজন ছেড়ে দূরে থাকতে। বিন্দু ভেঙচি কাটল। এই প্রথমবারের মতো প্লেনে উঠল সে কি ভয় মেয়েটির। অর্ণ ছোট্ট অনুপ্রিয়াকে আগেই আগলে নিয়েছে। তারপর বিন্দুকেও একপাশ থেকে জড়িয়ে ধরে স্বভাব সুলভ গম্ভীর গলায় শুধাল, ডোন্ট বি আফ্রেড, আই অ্যাম হিয়ার। প্রিয় পুরুষটির মুখে ভয় নেই, আমি আছি শব্দটাই সমস্ত ডরভয় পালিয়ে গেল বিন্দুর। ঢাকা থেকে কুয়ালালামপুরের আকাশপথের দূরত্ব প্রায় 2600 কিলোমিটার। মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সংক্ষেপে একে বলা হয় KLIA। সেখানকার এয়ারপোর্টে নামতেই বিন্দুর চোখে মুখে বিস্মিত ফুটে উঠল। বাংলাদেশ আর এখানকার কালচারে অনেক তফাৎ খুঁজে পেল। এয়ারপোর্টের বাইরে আগে থেকেই অর্ণর জন্য গাড়ি দাঁড়িয়েছিল। অর্ণ কাছে আসতেই তারা সেলুট জানিয়ে গাড়ির দরজা খুলে দিল। বিন্দু মুগ্ধ হয়ে সব কিছু দেখে চলেছে। দূতাবাসের হাউজিং এলাকায় ফ্ল্যাট। অর্ণকে ডিফেন্স অ্যাটাশে হিসেবে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পাঠানো হয়েছে। অফিসে সে দূতাবাসের সামরিক অংশের দায়িত্বে থাকবেন। সেখানে বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে সভা, মিটিং এবং প্রশিক্ষণ সম্পর্কিত সমন্বয় করতে হবে। তাই সবকিছুই আগে থেকেই গুছিয়ে রাখা হয়েছে তার জন্য। বিন্দু ফ্ল্যাটে প্রবেশ করে অবাক হয়ে জিজ্ঞেস করল, ওয়াও, বাড়িটা কি সুন্দর। অর্ণ শরীর থেকে ব্লেজার খুলতে খুলতে বলল, যাক, তোর পছন্দ হলো, টেনশনে ছিলাম। বিন্দু অনুপ্রিয়াকে বিছানায় শুইয়ে দিয়ে বোরকা হিজাব খুলতে লাগল। হোক কম দিনের সংসার এটা, তবুও সে এই সংসারটা খুব যত্ন করে নিজের মতো করে সাজিয়ে নিবে। এতক্ষণ গাড়িতে বাকলে ভালোই ছিল অনুপ্রিয়া, যেই না বিছানায় পিঠ ঠেকিয়েছে অমনি চিৎকার শুরু করে দিয়েছে। অর্ণ মেয়েকে কোলে তুলে নিয়ে পায়চারি করতে করতে বলল, ফ্রেশ হয়ে এসে ওকে খাওয়া, আর খিদে পেয়েছে। বিন্দু ঝটপট করে ফ্রেশ হয়ে এসে মেয়েকে ফিডিং করাতে লাগল। বহু সময় হয়েছে খায়নি মেয়েটা। অর্ণকে ফ্রেশ হয়ে এসে রুম থেকে বেরিয়ে যেতে দেখে বিন্দু শোয়া অবস্থায় প্রশ্ন ছুড়ল, কোথায় যাচ্ছেন? একটু ভয় ভয় কাজ করছে মেয়েটার। কখনো ঘর থেকে দূরে কোথাও যায়নি মেয়েটা, দূর দেশে ভয় লাগবে না? অর্ণ রুম থেকে বেরিয়ে যেতে যেতে শীতল গলায় বলল, নিচে খাবার আনতে যাচ্ছি, ভয় নেই, যাব আর আসব। অক্টোবর ও নভেম্বর মাসে এই সময়টা মালয়েশিয়ায় বর্ষা মৌসুমের শুরুট। এমন ওয়েদারে কিছুটা ঠান্ডা অনুভব হয়, কিন্তু গরম পুরোপুরি যায় না। বিন্দু এসেছে 2 দিন, 2 দিনই ভারী বৃষ্টি। বাংলাদেশ এবং মালয়েশিয়ার আবহাওয়া কাছাকাছি, দরুন বিন্দু এবং তার মেয়ের কোনো অসুবিধা হয় না। তার তো আর বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে না, সারাদিন মেয়েকে নিয়ে রুমে বসেই কাটায়। মীরা রুহি বৃষ্টির সাথে কথা বলতে বলতেই সময় চলে যায়। তার শুধু একটাই আফসোস, বাংলাদেশে থাকতে তো অর্ণ প্রতিদিন দুপুরে একসঙ্গে খাবার খেত, কিছুটা সময় বিন্দুর সাথে কাটিয়ে যেত। এখানে আসার পরে অর্ণ সকালে যায়, ফিরে একদম রাতে। দুপুরে আসে না, ফলে আর তাদের একসঙ্গে দুপুরের খানা খাওয়া হয় না।
বিন্দু বোঝে তার ব্যস্ততা তার দায়িত্ব, তাই সেও কিছু বলে না, মেয়েকে নিয়েই দিনটা পার করে দেয়। প্রায় প্রতিদিনই একটু আধটু বৃষ্টি হয়, বিশেষ করে বিকেল বা সন্ধ্যায় ভারী বর্ষণ। আজকেও ব্যতিক্রম নয়। কুয়ালালামপুরের আকাশটা ক্রমেই কালো হয়ে আসছিল। অক্টোবরের শেষে বর্ষার আগমন স্পষ্ট। হঠাৎ বৃষ্টি নামল, ভারী, ঝড়ের মতো, রাস্তার বৃষ্টির ফোঁটা ছোড়াছুড়ি। শহরের বাতাস ভিজে, আর্দ্র ও ভারী, যেন প্রত্যেক নিঃশ্বাসে জল ছড়িয়ে দিচ্ছিল। বিন্দু মেয়েকে দোলনায় ঘুম পাড়িয়ে রেখে ফোন স্ক্রুল করতে লাগল। এমন সময় কলিংবেল বেজে উঠল। বিন্দু হাসি মুখে উঠে দাঁড়াল। অর্ণ এসেছে, তার সমস্ত শরীর ভেজা, শার্ট ভিজে সুঠামদেহী শরীরের সঙ্গে লেপ্টে আছে। বিন্দু তড়িঘড়ি করে টাওয়াল এনে দিতে দিতে উদ্বিগ্ন হয়ে বলল, ভিজে আসতে গেলেন কেন, একটু দাঁড়িয়ে আসতেন। গম্ভীর মুখ। অর্ণ প্রত্যুত্তর না করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল। বিন্দু খাবার গরম করে টেবিলে গুছিয়ে রাখল। অনেকটা সময় পরে অর্ণ কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। বিন্দু আর চোখে তাকিয়ে রইল সেদিকে। এদিকে আয় চড়ুই। দুই হাতে ভেজা চুলগুলো এলোমেলো করতে করতে বলল অর্ণ। বিন্দু সোজা হয়ে দাঁড়িয়ে সরাসরি তাকালো অর্ণর পানে। জিজ্ঞেস করল, খাবার? বাকিটুকু বলার আগেই অর্ণ রাশভারী গলায় শুধাল, ঢেকে রেখে কাছে আয়। বিন্দুর ললাটে ভাঁজ পড়ল, সে খাবার ঢেকে পিলপিল পায়ে হেঁটে গিয়ে থামল অর্ণর সামনে। অবুঝ গলায় বলে উঠল, কিছু লাগবে? ট্রাউজার টি-শার্ট দিব? অর্ণ বিন্দুর শরীরে পেঁচিয়ে থাকা ওড়নাটা খুলে ফেলে দিতে দিতে স্বভাবসুলভ গম্ভীর গলায় শুধাল, তোকে লাগবে? উইথআউট ড্রেসে? বিন্দু কিঞ্চিত কেঁপে উঠল। আন্ত মাথায় মিনমিনে গলায় বলল, খাবেন না? আবার ঠান্ডা হয়ে যাবে। অর্ণ বিন্দুর উন্মুক্ত ঘাড়ে নাক ঘষে ভারিক্কি গলায় শুধাল, হোক, আগে বউ খাব। বিফোর ইটিং দিস। লজ্জায় বিন্দুর কান থেকে ধোঁয়া বেরিয়ে গেল। ঠোঁট নেড়ে বলতে চাইল কিছু, তবে সেই সুযোগ মিলল না। তার আগেই গোলাপি ঠোঁটজোড়া অর্ণর আয়ত্তে চলে গেল। গভীরভাবে বিন্দুর ওষ্ঠযুগল দখল করে নিয়েছে অর্ণ। সময় গড়ালো, বিন্দুর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তবুও অর্ণর চুমু শেষ হয় না। এ যেন মরুর বুকে এক পশলা বৃষ্টি অর্ণর কাছে। অনেকটা সময় পরে অর্ণ ছেড়ে দিল বিন্দুর ঠোঁটজোড়া। কপালে কপাল ঠেকিয়ে জনেই ঘন ঘন নিঃশ্বাস টানে। বেশি সময় গড়ায় না, ফের অর্ণ বিন্দুর ওষ্ঠযুগল দখল করে নিল। তার হাতের অবাধ্য বিচারণ ছড়িয়ে পড়ল মেয়ালি শরীরের সমস্ত ভাঁজে। খাটে শুইয়ে নিজের ভর ছেড়ে দিতেই বিন্দু নাজেহাল অবস্থা, ছটফট করে উঠল ছাড়া পাওয়ার জন্য। অর্ণ বিন্দুর ঘাড় থেকে মুখ তুলে তাকালো বিন্দুর লজ্জায় রাঙা মুখশ্রীর পানে। বেশ বিরক্ত গলায় প্রশ্ন ছুড়ল সে, এমন করছিস কেন? কতগুলো মাস ধরে যন্ত্রণায় ছটফট করছি আমি, তুই বুঝিস না? প্রবলেম কি তোর? বাধা দিচ্ছিস কেন? বিন্দু টিপটিপ করে তাকালো স্বামীর শক্ত মুখপানে। তীক্ষ্ণ চোখে স্পষ্ট কামুকতা। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে মিনমিনে গলায় বলল, লাইট অফ করুন প্লিজ। অর্ণ বিন্দুর পুরোটা দখল করে নিতে নিতে বিন্দুর কানের লতিতে বাইট করে হাক্কিস্বরে বলে, আজকে লাজে রাঙা মুখটা দেখেই না হয় শুভ কাজটা সারি। লজ্জা পাস না? আমরাই তো। বিন্দু তীব্র লজ্জায় গুটিয়ে গেল। ঢুকে যেতে চাইল অর্ণর বুকের মধ্যে। তবুও অর্ণ এক রত্তিও ছাড় দিল না। সুখময় যন্ত্রণায় ভরিয়ে দিল বিন্দুর নাজুক দেহটা। বহু মাস পর স্বামীর সংস্পর্শে এসে বিন্দু আবেশে হারিয়ে গেল। আঁকড়ে ধরে তার উন্মুক্ত পিঠ। সব ভয় মিলিয়ে গেল মুহূর্তেই। অর্ণর বেপরোয়া গাঢ়স্পর্শেও বিন্দু অনুভব করল শান্তি ও নিরাপত্তার স্নিগ্ধতা।